সেটা হচ্ছে ভাইয়া যে আজকের টপিকগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ওই যে প্রস্তুতি টস্তুতি এইসব নিয়ে আর কি। তো ভাইয়া যখন টপিকগুলো পড়াবো, হ্যাঁ, তোমরা দয়া করে একটু স্লাইডের দিকে মনোযোগ দিও। হ্যাঁ, স্লাইডে ভাইয়া পড়ানোর পরে ভাইয়া পুরোটা আরেকবার রিপিট করব, ঠিক আছে? রিপিট করার পরে ভাইয়া জিজ্ঞেস করব যে তোমরা বুঝছো কি বুঝো নাই, তারপর তোমরা হচ্ছে আমাকে চ্যাট বক্সে ফিডব্যাকটা দিবা। হ্যাঁ, ওই ফিডব্যাকের উপর ভিত্তি করে ভাইয়া আরেকবার বোঝাবো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, খালি একটাই অনুরোধ থাকবে যে যখন ভাইয়া জিনিসটা পড়াবো তখন হচ্ছে কষ্ট করে তোমরা হচ্ছে ওই যে চ্যাট বক্স আর হচ্ছে কিউএনএ, হ্যাঁ, এই দুইটার মধ্যে থাইকো না। তাহলে কি হবে জানো, ওই যে একটা টপিক পড়ানোর মাঝখানে তোমরা জিনিসটা বুঝবা না ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, অনেকদিন পর দেখা হয়েছে। হ্যাঁ, সো একটু যদি ভাইয়া রিকোয়েস্টটা রাখতা তোমরা, তাহলে ইনশাল্লাহ আশা করি ক্লাসটা মোটামুটি ভালোই হবে। হ্যাঁ, তো এই তো তাহলে আশা করি আমরা জিনিসটা পড়তে পারবো সুন্দর মতো করে। তো তোমরা হচ্ছে ভাইয়াকে একটু কোঅপারেট করো। হ্যাঁ, ঠিক আছে, আমরা ভাইয়ার কথাটা রাখবো, তো একটু চ্যাট বক্সে জানায় দাও আমার কথাটা শুনতে পাচ্ছ কিনা, আর ভাইয়ার কথাটা রাখবা কিনা একটু সুন্দর মতো জানায় দাও। তারপর হচ্ছে ভাইয়া হচ্ছে ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, ভেরি গুড। আজকে যেহেতু লাস্ট ক্লাস, আজকে হচ্ছে আমরা ক্লাসটা উপভোগ করব, ক্লাসে কিছু গল্প গুজব করবো, হ্যাঁ, আড্ডা টাড্ডা দিব। প্লাস হচ্ছে আমরা হচ্ছে এই অর্গানিকে কি কি পড়বো না পড়বো এই জিনিসগুলো হচ্ছে কথাবার্তা বলবো, ঠিক আছে? সো হচ্ছে আমরা হচ্ছে ক্লাসের জন্য হচ্ছে যেহেতু 10টা কত বেজে গেছে, 32 বেজে গেছে, আমরা লেট না করি, আমরা হচ্ছে ক্লাসে স্টার্ট করে দিই। তাহলে বুঝলেন, আবারও আমি বলতেছি। একটু দুই জি মিনিট ভাইয়া, কথা বলি। জি জি ভাইয়া। সেটা হচ্ছে যে গত ক্লাসের অভিজ্ঞতা থেকে আমি কিছু কথাবার্তা বলি সবাইকে। সেটা হচ্ছে আমি কিউএনডে তে আছি। তো গত ক্লাসের অভিজ্ঞতা হচ্ছে আজকে লাস্ট ক্লাস। তো ভাইয়া তোমাদের সবাইকে কোন বইটা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, রিয়াকশন গুলো কিভাবে পড়তে হবে সেগুলো বলে দিবে। বা এখান থেকে কত নাম্বার আসে বা কত নাম্বার কোন পরীক্ষায় আসে, কত পার্সেন্ট আসে, এগুলো ভাইয়া বলে দিবে। তো সব বিক্রিয়া মনে রাখা লাগবে কিনা, প্রভাবক মনে না থাকলে কি করব, তারপর হচ্ছে তাপমাত্রা মনে না থাকলে কি করবো, এগুলো ভাইয়া শেষে বলে দিবে। আমি তোমাদেরকে নিশ্চয়তা দিলাম ভাইয়া তোমাদেরকে বলে দিবে রোজেন। তো এগুলো হচ্ছে কিউএনডি তে প্রশ্নগুলো ভাইয়া দয়া করে করবা না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। তো তো রোজেন যখন একটা জিনিস পড়াবে তখন হচ্ছে দেখা যাবে তোমরা আমাদেরকে প্রায় করো যে ভাই এটার জায়গায় ওটা নিলে কি হতো, ওটার জায়গায় ওটা নিলে কি হতো। সো ফ্যাক্ট হচ্ছে যে একটা বিক্রিয়া তো আসলে না করে দেখলে তো সেটা বলা যায় না, তাই না? অর্গানিক রিয়াকশন হচ্ছে কি হইতো সেটা আমরা বলতে পারি, প্রেডিক্ট করতে পারি, কিন্তু আসলে যে কি হবে সেটা বলা তো একটু কঠিন। এজন্য হচ্ছে এই জায়গায় ওইটা হইলে কি হইতো, ওই জায়গায় ওটা হইলে কি হইতো, তোমরা প্রশ্ন করো, আমি চেষ্টা করব উত্তর দিতে। বাট তারপর হচ্ছে মাঝে মধ্যে আমি থিওরিটিক্যাল উত্তর দিব। যে হতেছে থিওরিটিক্যাল এটা হয়, তোমার যদি খুব বেশি আগ্রহ থাকে তুমি গুগল করে জানতে পারো, তুমি হতেছে অনেক ওয়েবসাইট আছে সেখান থেকে জানতে পারো। সো এই হচ্ছে ভাই আরেকটা রিকোয়েস্ট। আর 3 নম্বর রিকোয়েস্ট হচ্ছে যদি কেউ কিউএনডে তে পড়াশোনা ছাড়া অন্য কিছু প্রশ্ন করো, আমি বাধ্য, মানে আমি লিটারেলি বাধ্য তার প্রশ্নটা ডিসমিস করে দেওয়ার জন্য। কারণ তোমরা এখানে এত মানুষ আছো, তারা যদি একটা করেও রিলেভেন্ট কোয়েশ্চেন করো, তার মধ্যে যদি কেউ এরকম প্রশ্ন করো ক্লাস কতক্ষণ হবে, আগের স্লাইডটা বুঝি নাই, ওই স্লাইডটা রিপিট করেন, কিভাবে পড়বো, মুখে মনে থাকে না, উইকেন্ডে কত নাম্বার পাইলে ভালো হয়, সো এরকম যদি প্রশ্ন করো, সেই প্রশ্নগুলো সিরিয়াসলি আমি লিটারালি বাধ্য সেগুলো ডিসমিস করে দেওয়ার জন্য, কারণ আমাকে রিলেভেন্ট কোয়েশ্চেনের আনসার দিতে দিতে আমি হিমশিম খেয়ে যাব। তো ভাইয়া এটা হচ্ছে তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট, হোপফুলি তোমরা এটা রাখবা। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, তো আজকে আমরা যে চারটা টপিক পড়বো সেই চারটা টপিক হচ্ছে দেখো অ্যামিন, বায়ো অণু, পলিমার আর আইআর। আচ্ছা, অ্যামিন তো জানি ওই যে NH2 রিলেটেড জিনিসপত্রগুলা। বায়ো অণু কি, ওই যে প্রোটিন টোটিন, একটু বায়োলজি পড়বো আমরা। তারপর পলিমার কি, পলিমার হচ্ছে ওই যে আমরা বাচ্চাকালে পড়ছিলাম না, নাইলন টাইলন, এগুলো 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 একটু পড়াশোনা করব। আর আইআর দিয়ে হচ্ছে আমরা কার্যকরীমূলক শনাক্ত করব, মানে একটা ওভারঅল রিভিউ দিলাম যে এই চারটাতে আমরা আসলে কি কি পড়বো। আর লাস্টে তোমাদের ভাইয়া সবকিছু বলে দিব, কোন বই পড়বা, কতটুকু ট্রিক খাটাবা, কেমনে অর্গানিকটা পড়লে ইজি হয়, হ্যাঁ, কিভাবে ভর্তি পরীক্ষা ভালো করা যায়, এগুলো সবগুলো ইনশাল্লাহ বলবো। সো তোমরা একটু ধৈর্য ধরে, যেহেতু আমাকে প্রমিস করছো যে তোমরা পড়ানোর সময় স্লাইডে মনোযোগ দিবা, সো চলো ইনশাল্লাহ আমরা স্লাইডটা শুরু করি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যামিন। অ্যামিনটা আসলে কোত্থেকে আসছে, অ্যামোনিয়া থেকে আসছে। হ্যাঁ, অ্যামিনটা আসছে হচ্ছে অ্যামোনিয়া থেকে। সো চলো জিনিসগুলো একটু লিখি। দেখো, অ্যামোনিয়া কি, NH3, তাই না? NH3। তো দেখো প্রত্যেকটা এখানে হাইড্রোজেন কয়টা আছে দেখো তো ভাইয়া, তিনটা আছে। তিনটা আছে, এটাকে জাস্ট আমরা নর্মালি অ্যামোনিয়া বলি, 0 ডিগ্রি বলতে পারবো না। হ্যাঁ, 0 ডিগ্রি বলতে আসলে কিছু নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে একদম অ্যামোনিয়া গেল নর্মালি। তো প্রত্যেকটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, আর জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ডিগ্রি। তো দেখো একটা হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয়, হ্যাঁ, তাহলে এটাকে বলবো আমরা 1 ডিগ্রি অ্যামিন। যদি দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, মানে দুইটা আর যদি আসে, তখন আমরা বলবো 2 ডিগ্রি। আর যদি তিনটাই হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যায়, তখন আমরা তাকে বলবো হচ্ছে 3 ডিগ্রি। সো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আর এটাকে আমরা 0 ডিগ্রি বলতে পারবো না ভাইয়া, এটা
আমরা জাস্ট অ্যামোনিয়া বলবো, হ্যাঁ এটাকে জাস্ট অ্যামোনিয়া বলবো। আচ্ছা, তো এরকম হচ্ছে ঘটনাটা। 0 ডিগ্রিটা বলাটা মানে ঠিক না আর কি, হ্যাঁ টেকনিক্যালি 0 বলা যায়, বাট এটা আসলে ঠিক না। আচ্ছা 4 ডিগ্রি, ভালো কোয়েশ্চেন করছে আবির। আরেকটা হাত কোথায়? আরেকটা হাত তো নাই ভাইয়া, সো এটা হচ্ছে 4 ডিগ্রি পসিবল না, আনলেস এটা সন্নিবেশ সমযোজী বন্ধন করে, হ্যাঁ তখন তখন এটা আর কি আমরা ওইটার মধ্যে পড়ে না, আমরা শুধুমাত্র সমযোজীর জন্য বলি আর কি, হ্যাঁ সন্নিবেশের জন্য ডিগ্রি আনি না আমরা, হ্যাঁ। আচ্ছা, সো আপাতত আমরা আশা করি যে 1 ডিগ্রি 2 ডিগ্রি কনসেপ্টগুলো বুঝতে পারছি, তাই না? মানে একটা আর আসলে 1 ডিগ্রি, দুইটা আর আসলে 2 ডিগ্রি, আর তিনটা আর আসলে হচ্ছে 3 ডিগ্রি, তাই তো? মানে যে কয়টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে ওইটা হচ্ছে অত ডিগ্রি, গেল সিম্পল কথা। সেকেন্ড কথা, এখন আমরা পড়বো হচ্ছে অ্যামিনের ক্ষারীয় ধর্ম। আমরা তো জানি যে অ্যামিন যে জিনিসটা আছে, হ্যাঁ অ্যামিন মানে হচ্ছে আর মানে NH3, যেটা আগে অ্যামোনিয়ার কথাই বলি, হ্যাঁ অ্যামোনিয়া, এটাতে কি আছে? একটা মুক্তজোড় আছে, তাই না? আমরা পড়ছিলাম মনে আছে মুক্তজোড় দাতা, তাই তো? দাতা এরা আসলে কি হয়? লুইস ক্ষার হয়, মনে আছে? লুইস ক্ষার, এগুলা কিন্তু আমরা পড়ছি, এরা কিন্তু হয় হচ্ছে লুইস ক্ষার, ঠিক আছে? আচ্ছা, না কার্বন 4 ডিগ্রি হয় না রাজীব ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে লুইস ক্ষার, গেল। এরপর আমরা যে আর জিনিসটা আছে না, আর আর কি আমরা সবাই জানি, তাই না? এটা হচ্ছে অ্যালকাইল, তাই তো? অ্যালকাইল। তোমরা সবাই বলো তো ভাইয়া, অ্যালকাইল যে গ্রুপটা আছে এটা কি ইলেকট্রন দাতা নাকি গ্রহীতা গ্রুপ? তোমরা বলো তো ভাইয়া, সবাই চ্যাট বক্সে, দাতা নাকি গ্রহীতা? দাতা, ভেরি গুড, ইলেকট্রন ডোনার। দেখছো অস্থির, কত সুন্দর ফিডব্যাক দিচ্ছ, থ্যাংক ইউ। তারা হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। তাহলে ভাইয়া একটু কষ্ট করে চিন্তা করে দেখো, আর কে যদি আমরা সিম্পল ফর্মে লিখতে চাই, একদম সিম্পল ফর্মে লিখতে চাই, তাহলে কি লিখতে পারি? CH3 লিখতে পারি, তাই না? তো এটাকে যদি একটু সুন্দর করে লিখি যে CH3। আচ্ছা, কেন 4 ডিগ্রি হয় না সেটাও তোমাকে বলতেছি। দেখো, প্রথমে আমার একটা মূলক বানানো লাগবে। মূলক মানে দেখো, মিথেন তো হচ্ছে তোমার একটা যৌগ, কিন্তু ডিগ্রি কার হয় জানো? মূলকের। তাহলে এই যে দেখো একটা হাত খালি, তাহলে হাইড্রোজেন থাকলে কয়টা? একটা, দুইটা, তিনটা, এই তো এরকম। তো 3 ডিগ্রি হইতে পারবে হাইয়েস্ট, এর বেশি হইতে পারবে না, হ্যাঁ। আচ্ছা, তো সবাই একটু কষ্ট করে খেয়াল করি, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি ভাইয়া বলো তো? নেগেটিভিটি বেশি কার্বনের। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন মেঘগুলা কার্বনের দিকে ঝুঁকে থাকবে। তাইলে প্রতিটা আর মূলক অ্যাটলিস্ট 3টা ইলেকট্রনের মেঘ দিবে, তাই না? অ্যাটলিস্ট 3টা ইলেকট্রনের মেঘ দিবে, তাই তো? আচ্ছা, 3টা ইলেকট্রনের মেঘ দিবে, এই হলো ঘটনা, অ্যাটলিস্ট 3টা ইলেকট্রনের মেঘ দিবে। এবার আমরা যদি কনসেপচুয়ালি জিনিসটা চিন্তা করি, দেখো এন এইচ এইচ একটা আর, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। আমি প্রত্যেকটা ঠান্ডা মাথায় বুঝাবো, হ্যাঁ তোমরা একটু ধৈর্য ধরে শুধু ভাইয়ের কথাগুলো শোনো। তারপর হচ্ছে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, ইলেকট্রন মেঘ কেন দিবে জারিফ? ইলেকট্রন মেঘ দিবে মানে হচ্ছে ওই যে তড়িৎ ঋণাত্মকতার জন্য ইলেকট্রনটা কার দিকে ঝুঁকে থাকবে, ওইটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রন মেঘ, ঠিক আছে? এই আচ্ছা, আর আরেকটা হচ্ছে ভাইয়া 3 ডিগ্রি, আরেকটা হচ্ছে ভাইয়া 3 ডিগ্রি, ঠিক আছে? এই ইলেকট্রন মেঘটা কি তাহলে ওই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য ইলেকট্রনটা কি একদিকে ঝুঁকে থাকে না, ওই ব্যাপারটা আর কি, হ্যাঁ। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। এখন আমরা যে টপিকটা পড়বো, প্রথমে এই তিনটার মধ্যে তুলনা করব যে কার ক্ষারীয় ধর্ম বেশি, তাই তো? আচ্ছা, প্রথম কথা, আমরা প্রথমেই একজনকে ডিসকোয়ালিফাই করে দিই, সেটা হচ্ছে এই 3 ডিগ্রিকে ডিসকোয়ালিফাই করে দিই। কেন 3 ডিগ্রিকে ডিসকোয়ালিফাই করব? দেখো 3 ডিগ্রির, খেয়াল করো, আমি হচ্ছে যদি এরকম করে আঁকি, দেখো 3 ডিগ্রির তিনটাই আর, তিনটাই যদি আর থাকে, তোমরা তো জানো আর যত বেশি, হ্যাঁ স্টেরিক বাধা তত বেশি না, বলো তো ভাইয়া? স্টেরিক বাধা তত বেশি। তো এখানেই দেখতেছো এই যৌগের আমি একদম বাংলায় সুন্দর মতো লিখে দিচ্ছি, এই যৌগের স্টেরিক বাধা সবচেয়ে বেশি, স্টেরিক বাধা সবচেয়ে বেশি। তাহলে এই যৌগের স্টেরিক বাধা যেহেতু সবচেয়ে বেশি, সুতরাং এই যৌগটি সবচেয়ে কম সক্রিয়, নাই তো? মানে এই যৌগটি কম সক্রিয়। আচ্ছা, এই যৌগটা কিন্তু মানে হেরে গেল, রেসে কিন্তু অলরেডি হেরে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3 ডিগ্রি সবার লাস্টে, 3 ডিগ্রির পরও আছে অ্যামোনিয়া, তারপরও আছে ওই যে তোমাদের যে অনেকের কোয়েশ্চেন থাকে অ্যানিলিন, ওইটা একদম সবার লাস্টে। তো এগুলো আমি ভাই আগেই লিখে দিলাম আর কি। এইবার আসি হচ্ছে এই দুইটার মধ্যে কে বেশি সক্রিয়, এটা কিভাবে বুঝবো? সিম্পল একটা কথা, নাইট্রোজেন এর ইলেকট্রন ঘনত্ব যত বেশি, সে বিক্রিয়া করবে তত বেশি, তাই তো? বিক্রিয়া করবে তত বেশি, সুতরাং তত বেশি সক্রিয় হবে, তত বেশি সক্রিয় হবে। তো চলো আমরা এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় বুঝি। একটু আগে ভাইয়া বললাম ইলেকট্রন আর মূলক কয়টা দেয়? 3টা করে দেয়, তাই না? তাহলে এখান থেকে আসলো 3টা,
এখান থেকে আসলো একটা, এখান থেকে আসলো একটা, তাহলে টোটাল কয়টা পাইতেছে? 5টা। ও পাইতেছে কয়টা দেখো, 3, ও পাইতেছে 3, আর ও পাইতেছে 1, তাহলে কয়টা পাইতেছে? 7টা। তাহলে বুঝতেই পারছো ইলেকট্রন ঘনত্ব কোথায় বেশি? ইলেকট্রন ঘনত্ব বেশি হচ্ছে 2 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি বেশি সক্রিয়, তারপর 1 ডিগ্রি বেশি সক্রিয়, তারপর হচ্ছে এই যে 3 ডিগ্রি অ্যামিন, অ্যামোনিয়া, আর হচ্ছে অ্যানিলিন। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্ষার ধর্মের ক্রম, তাই তো? ক্ষার ধর্মের ক্রম, কে সবচেয়ে বেশি ক্ষারীয়, কে কম ক্ষারীয়। তো এটা শর্টকাটে মনে রাখার টেকনিক কি? 213, এমনি মনে রাখবা, 213 মনে রাখলেই সহজ। আচ্ছা, আমি হচ্ছে তোমাদেরকে 15 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা পুরো স্লাইডটা ঠান্ডা মাথায় একবার পড়ো, তারপর ভাইয়া আরেকবার রিপিট করবো, ঠিক আছে? 15 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা পুরো স্লাইডটা আরেকবার পড়ো, তারপর হচ্ছে তোমাদেরকে আমি পুরোটা ব্যাখ্যা করবো, আবার কোনো সমস্যা নাই, হ্যাঁ, ঠান্ডা মাথায় পড়ো। 15 সেকেন্ড, ওকে? পুরোটা আবার বলবো, জাস্ট 15 সেকেন্ড পরও পুরোটা ভাই আবার বলবো। আচ্ছা, ওকে, সো চলো বলে ফেলি। দেখো ভাইয়া বলাইছিলাম যে আরটা হচ্ছে অ্যালকাইল, একটা সিম্পল অ্যালকাইল হচ্ছে মিথাইল, ওইটা অ্যাটলিস্ট ওই যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন বেশি, মানে নেগেটিভিটি বেশি কার? কার্বনের। এজন্য হাইড্রোজেন আর কার্বনের মধ্যে যে ওই যে ইলেকট্রন জোড়া, এটা কার দিকে ঝুঁকে থাকবে? কার্বনের দিকে ঝুঁকে থাকবে, ঠিক আছে? কার্বনের দিকে ঝুঁকে থাকবে। এজন্য দেখো 3টা হাইড্রোজেনের ইলেকট্রন যেহেতু কার্বনের দিকে ঝুঁকে আছে, ও তাহলে কয়টা ইলেকট্রন সাপ্লাই দিতে পারে? 3টা। সিম্পল কথা। এরপর খেয়াল করো, আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 3টা অ্যামিন নিছি। 3টা অ্যামিন নেওয়ার পর ভাইয়া আমরা একটা জিনিস বলছি যে স্টেরিক বাধা, বাধা মানে কি? বড় বড় অণু যদি তোমার চারপাশে থাকে তাহলে সে বিক্রিয়া করতে চায় না, আসক্তি কম থাকে। তো খেয়াল করো, এই যে এই 3 ডিগ্রির ক্ষেত্রে দেখো 3টাই তো আর, মানে কি বড় বড় অণু 3টাই চারপাশে, সো ওরা বিক্রিয়া করতে চাবে না, ভারী, অলস, তো এই জন্য বিক্রিয়া করতে চাবে না, তার মানে তার স্টেরিক বাধা বেশি। তাহলে এই যৌগের স্টেরিক বাধা সবচেয়ে বেশি, এই কারণে এই যৌগ কম সক্রিয়, তাই 3 নাম্বারটা সবার শেষে। তারপরে যে অ্যামোনিয়া, অ্যানিলিন, এদেরকে লিখে রাখলাম। এবার আমাদের কোশ্চেন হচ্ছে 2 আর 1 ডিগ্রির মধ্যে কে বেশি সক্রিয়? ওদের মধ্যে স্টেরিক বাধা যেহেতু কম, তাহলে কে বেশি সক্রিয়? তাহলে দেখো নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব যত বেশি, সে তত বিক্রিয়া করবে, স্বাভাবিক। বিক্রিয়া যত বেশি করবে তত সক্রিয় হবে। এবার খেয়াল করো, হাইড্রোজেন গুলা তো একটা করে ইলেকট্রন দেয়, আর দেয় 3টা করে, তাহলে কত? 3 আর 2 5টা, তাহলে এই নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা আছে? 5টা। আর খেয়াল করো এখানে আর আছে 2টা, তাহলে 3 3 6 আর 1 7, তাহলে এই নাইট্রোজেনে আছে কয়টা? 7টা। তাহলে ইলেকট্রন ঘনত্ব কোথায় বেশি, বা কে বেশি ইলেকট্রন ছাড়তে পারবে, বা কে বেশি বিক্রিয়া করতে পারবে? 2 ডিগ্রি। এর জন্য 2 ডিগ্রি বেশি ক্ষারীয়, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, তারপর ব্লা ব্লা ব্লা। ওকে, এখন কি আমরা সবাই সুন্দর মতো বুঝতে পারছি? একটু চ্যাট বক্সে ভাইকে জানাই দিই, ভাইয়া একবার সময় দিছি, রিপিট করছি, আবার বলছি। ওকে, আচ্ছা, আশা করি এখন সবাই বুঝতে পারছি, ভেরি গুড। এই যে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, ওকে, এইভাবে সুন্দর করে আগাবো। তোমরা হচ্ছে প্লিজ দয়া করে ওই যে টপিকের মাঝখানে কোয়েশ্চেন করো না, ভাইয়া পুরোটা আবার পড়াবো, ঠিক আছে? কোনো প্যারা নেই। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। সো চলো এবার একটু সামনের দিকে যাই। আচ্ছা, ওকে, তো তারপর আসি হচ্ছে আমাদের এই যে আরেকটা টপিকে, সেটা হচ্ছে এই যে নাইট্রেল আর আইসোনাইট্রেল। ওকে, অ্যানিলিনের ব্যাখ্যা এটা অলরেডি আমরা নাইট্রো বেনজিনের ওই ভিডিওতে আছে, আর অ্যামোনিয়ার ব্যাখ্যা ওই ভিডিওতে আছে, হ্যাঁ। ওকে, তো চলো আমরা ঠান্ডা মাথায় জিনিসটা পড়ি। ওকে, তারপর দেখো নাইট্রাইল আর আইসোনাইট্রাইল জিনিসটা আসলে কি, হ্যাঁ, ঠান্ডা মাথায় আবার 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 সবাই স্লাইডে চলে আসো, হ্যাঁ। দেখো, নাইট্রাইল হচ্ছে যেখানে যে সায়ানাইডটা থাকে সেখানে কার্বনের 4টা হাত ইউজ হয়, এটাকে শুধু সায়ানাইডও বলা হয়, সায়ানাইড। আর আইসোনাইট্রাইলটা হচ্ছে যেখানে কার্বনের 2টা হাত ব্যবহৃত হয় মাত্র, এটাকে আইসোসায়ানাইডও বলা হয়। এটাকে ভাইয়া কি বলা হয়? আইসোসায়ানাইডও বলা হয়। মানে এখানে কার্বনের 4টা হাত ইউজ হয়, আর এখানে কার্বনের মাত্র 2টা হাত ইউজ হয়। ওকে, কার্বনের 2টা হাত ইউজ হয়। আচ্ছা, ওকে, তো এইটা আমাদের ছোট্টখাটো ব্যাপার, এটা সুন্দর মতো শিখলাম। তারপর দেখো এখানে প্রস্তুতিটা কিভাবে হবে, লেখাই আছে বিজারণ। তোমরা একটা জিনিস মনে রাখবা ভাইয়া, যখনই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দেখবা, হ্যাঁ, বন্ধন বেশি হলে আমরা কি করি? ওদেরকে ভাঙার জন্য বিজারণ করি, যেটা একদম সিম্পল কথা। আর বিজারণ করতে কাকে ব্যবহার করি? চ্যাট বক্সে একটু লিখে দাও তো, তাকে একটু দেখি তোমাদের জিনিসটা মনে আছে কিনা। আচ্ছা, ভেরি গুড। বিজারণ করতে কপারকেও ব্যবহার করি, কিন্তু এখানে আমরা ইউজ করবো হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটটা ব্যবহার করব, হ্যাঁ, এটা ইউজ করব। সো এখানে কি উৎপন্ন হবে দেখো, আর CH2 তারপর NH2, এটা তৈরি হবে। আর আমরা যদি কি ইউজ করি, নাইট্রাইলটা, আইসোনাইট্রাইলটা ইউজ করি, সেই ক্ষেত্রে কি হবে চলো দেখি, N ডাবল বন্ড C প্লাস 4H, হ্যাঁ, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট
তখন কি হয়, মানে দেখো কপার আসলে কি করে ভাইয়া জানো, কপার হচ্ছে এক্সট্রা হাইড্রোজেন থাকলে দেয় আর কি, এরকম সমস্যা নাই। তারপর দেখো আর এনএইচ সিএইচ থ্রি। এবার ভাইয়াকে বলো তো, প্রথমটা কিন্তু 1 ডিগ্রি অ্যামিন, বুঝি না, প্রথমটা কিন্তু 1 ডিগ্রি অ্যামিন, আর দ্বিতীয়টা কিন্তু ভাইয়া 2 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, এটা কিন্তু আমরা আশা করি সবাই সুন্দর মতো বুঝি। প্রথমটা 1 ডিগ্রি অ্যামিন, দ্বিতীয়টা 2 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ রাইসা হবে। দেখো প্রথমটা 1 ডিগ্রি অ্যামিন, দ্বিতীয়টা 2 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, সিম্পল সিম্পল জিনিসপত্র কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তো খেয়াল করে দেখো, আবারও বলি, ওই যে যেটা তোমাদেরকে রিপিট করব সেটা হচ্ছে নাইট্রাইল। নাইট্রাইল হচ্ছে একটা সায়ানাইড, আইসোনাইট্রাইল হচ্ছে একটা সায়ানাইড, কিন্তু এটা হচ্ছে আইসোসায়ানাইড। মানে যেই সায়ানাইডে কার্বনের 4টাই হাত ইউজ হয় সেটাকে শুধু সায়ানাইড বলে, আর যেই সায়ানাইডে কার্বনের 2টা হাত ইউজ হয় তাকে বলে আইসোসায়ানাইড। এটা কোথায় ইউজ করা হয় ভাইয়া? কার্বিল অ্যামিন পরীক্ষায় ব্যবহার করা, মানে কার্বিল অ্যামিনে এটা উৎপন্ন হয়। হ্যাঁ, তোমাদের আশা করি মনে আছে কার্বিল অ্যামিন, এটা একটু পরেই পড়াবো, ঠিক আছে, এটা একটু পরেই পড়াবো, এই আর কি। তারপর দেখো একটা জিনিস তোমাদেরকে একটু ক্ল্যারিফাই করি ভাইয়া, এই একটাই রিয়াকশন ভাইয়া, হ্যাঁ এই একটাই রিয়াকশন না প্রায় 25 থেকে 27টা উপায়ে করা যায়, অনেক কিছু ব্যবহার করা যায়, অনেক প্রভাবক, ঠিক আছে। সো ভাইয়া যে প্রভাবকটা ইউজ করছি সেটা যদি ইউজ না করো অন্যটা ইউজ করো, করতে পারো, সমস্যা নাই। কিন্তু ভাইয়া যেহেতু জিনিসটা পড়াচ্ছি, ভাইয়াটাই আপাতত শিখো, যে এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটটা ইউজ করলে সে বিজারণ করবে, ঠিক আছে, সিম্পল। আচ্ছা, এই স্লাইডটা আশা করি সহজেই বুঝতে পারছি, সহজ একটা জিনিস। আচ্ছা, পরেরটা আসি। দেখো অ্যামাইড হতে বিজারণ, অ্যামাইড হতে বিজারণ কি, আমরা সবাই যে অ্যাসিডের লেকচারে পড়ছিলাম, অ্যাসিডের একটা জাতক হচ্ছে অ্যাসিড অ্যামাইড, অ্যাসিডের একটা জাতক হচ্ছে অ্যাসিড অ্যামাইড, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, শুষ্ক ইথার দিতে পারো যদি পরিবেশটা মানে নিষ্ক্রিয় করতে চাও, এই ওটা কোনো প্যারা নাই। দেখো আমরা কি করলাম, একটা অ্যামাইড নিলাম, এটাকেও এখন আমরা বিজারণ করব, এটাকেও এখন আমরা বিজারণ করব কিসের উপস্থিতিতে? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটের উপস্থিতিতে, সিম্পল কিন্তু। হ্যাঁ, এটা যদি আমরা বিক্রিয়াটা করি তখন কি হবে ভাইয়া বলতো? ওই যে প্রথমে হচ্ছে অক্সিজেনটা দূর হয়ে যাবে, পানি তৈরি হবে। হ্যাঁ, এই যে এই হাইড্রোজেন গুলো অক্সিজেনকে অ্যাটাক করবে, পানি তৈরি করবে, এবং ওই কার্বনের 2টা খালি হাতে 2টা হাইড্রোজেন ঢুকে দেবে। তাহলে টোটাল কয়টা হাইড্রোজেন ইউজ হলো? 4টা। তাহলে এটা কয় ডিগ্রি অ্যামিন খেয়াল করো, এটাও কিন্তু 1 ডিগ্রি অ্যামিনই তৈরি হইলো আমার। হ্যাঁ, সিম্পল কিন্তু। তাহলে ব্যাপারটা কি হয়েছে, 4টা হাইড্রোজেনের 2টা হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করছে, আর বাকি 2টা হাইড্রোজেন এই 2টা হাতে ঢুকে গেছে। সিম্পল সিম্পল কথাবার্তা কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এরপর আসি হফম্যান ক্ষুদ্রাংশকরণ। এটা হচ্ছে ডি কার্বক্সিলেশন, ডি কার্বক্সিলেশনের সাথে সিমিলার, ঠিক আছে, ডি কার্বক্সিলেশনের সাথে সিমিলার, সিম্পল একটা জিনিস। তো এটাকে আমরা কিভাবে লিখবো সুন্দর করে বলি, দেখো আমরা যদি লিখি আর সিও এনএইচ টু, এই যে অ্যামাইড, অ্যামাইডের সাথে যদি আমরা ব্রোমিন দিই এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড, আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে পারি, পটাশিয়াম হাইড্রোক্সাইড, বাট অ্যালকোহলি ওটা ইউজ করতে হবে, যে হচ্ছে অপসারণ বিক্রিয়া দেয়। হ্যাঁ, অপসারণ বিক্রিয়া দেয়। তো সোডিয়ামটা ইউজ করলে বিস্ফোরণ টিস্ফোরণ হওয়ার চান্স থাকে, এজন্য পটাশিয়ামটা আমরা ইউজ করি। হ্যাঁ, আচ্ছা, তো এটা মনে করে ইউজ করলাম, ইউজ করলে কি হয় জানো, পটাশিয়াম কার্বনেট তৈরি হয়, প্লাস পটাশিয়াম ব্রোমাইড তৈরি হয়, প্লাস পানি তৈরি হয়, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যামিন তৈরি হয়, আর এনএইচ টু। খেয়াল করে দেখো, এটা কিন্তু 1 ডিগ্রি অ্যামিন। তো তোমরা পার্থক্যটা যদি খেয়াল করে দেখো ভাইয়া, হ্যাঁ পার্থক্যটা খেয়াল করে দেখো, তাইলে বুঝবা এখানে হচ্ছে একটা কার্বনিল মূলকের অপসারণ হয়েছে, কার্বনিল মূলকের অপসারণ হয়েছে। ওকে, কার্বনিল মূলকের অপসারণ হয়েছে, সিম্পল, খেয়াল করো। তার মানে হচ্ছে কি হয়েছে ভাইয়া বলতো, কার্বন হ্রাস পায়, তাই না? কার্বন হ্রাস পায়, কয়টা কার্বন হ্রাস পায়? একটি, তাই তো, একটি কার্বন হ্রাস পায়। তাহলে বলো তো ভাই এটা কার মতো হয়েছে? এটা কিন্তু কি হয়েছে, ওই যে বললাম তো, এটা হচ্ছে ডি কার্বক্সিলেশনের মতো হয়েছে। ওকে, ডি কার্বক্সিলেশনের মতো হয়েছে। আচ্ছা, এবার একটা কথা, এখানে অন্যরকম হ্যালোজেন ইউজ করা যাবে কিনা, সোডিয়াম ইউজ করা যাবে কিনা, তোমরা ইউজ করতে পারো ভাইয়া। হ্যাঁ, আমরা ওই যে সহজভাবে ম্যাক্সিমাম বইতে যেটা লেখা আছে সেটা বোঝানোর জন্য এখানে এটা ইউজ করা হয়েছে, ঠিক আছে, সিম্পল কথা। আচ্ছা, তাহলে মেইন কনসেপ্টটা কি, এটা কিন্তু অনেকটা কার মতো, ডি কার্বক্সিলেশনের মতো, মানে যেখানেও কার্বন সংখ্যা কি হয়, হ্রাস পায়। তাহলে এখানে কে হ্রাস পাইছে বলতো, কার্বনিল মূলকটা হ্রাস পাইছে, হ্যাঁ সিও মূলকটা হ্রাস পাইছে। আচ্ছা, তাহলে মেইন কনসেপ্টটা কি, এখানে ব্রোমিনের জায়গায় তুমি যা ইচ্ছে ইউজ করতে পারো, পটাশিয়ামের জায়গায় যা ইচ্ছে ইউজ করতে পারো, এটা পরীক্ষাগারে দেখা যাবে। বাট যেহেতু আমাদের বইতে এই পরীক্ষাটা করে প্রমাণিত যে ব্রোমিন ইউজ করে সুন্দর একটা বিক্রিয়া পাই, তাই আমরা ব্রোমিনটা ইউজ করবো আর পটাশিয়ামটা ইউজ করবো আপাতত, ঠিক আছে। আচ্ছা, ডি কার্বক্সিলেশনের বাংলা হইলো কার্বন বিমুক্তকরণ ভাইয়া। আচ্ছা, বাংলা ইংলিশ আপাতত আমরা না জিজ্ঞেস করি, এখানে আসি। দেখো তাহলে আমাদের কি হলো, অ্যামাইড থেকে আমাদের কি তৈরি হলো ভাইয়া, অ্যামিন। খালি কি হলো, কার্বনিল মূলকটা অপসারণ হইলো, তাহলে সিম্পল কার্বন সংখ্যা হ্রাস পায়। আচ্ছা, তাহলে আশা করি আমরা এইটুকু সহজভাবে বুঝে গেছি, একদম সিম্পল একটা টপিক। আচ্ছা, তাহলে আবার রিপিট করি, অ্যামাইডের মধ্যে আমি যদি বিজারণ করি ভাইয়া, তাহলে কি হয়,
চারটা হাইড্রোজেনের মধ্যে দুইটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে, বাকি দুইটা হাইড্রোজেন এই দুই হাতে ঢুকে যায়। আর হফম্যান ক্ষুদ্রাংশকরণ, ক্ষুদ্রাংশকরণ মানে ছোট করা, কাকে ছোট করে? কার্বন মূলকটাকে সরায় ফেলে, তার মানে কি কার্বন সংখ্যা হ্রাস পায়। হ্যাঁ, উলফ ক্রিস্টালও হ্রাস পায়, হ্যাঁ এক্স্যাক্টলি, উলফ ক্রিস্টালও হ্রাস পায়। আচ্ছা গেল। এরপর নাইট্রোঅ্যালকেন, নাইট্রোঅ্যালকেন কাকে বলে ভাইয়া? RNO2, RNO2। এই নাইট্রোঅ্যালকেনকে আমরা যখন বিজারণ করি ভাইয়া, আমরা কাকে ইউজ করি জানো? আমরা হচ্ছে টিন আর HCl কে ব্যবহার করি। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে, ভাই টিন আর HCl এই বিক্রিয়াটা কেমনে করলো? হ্যাঁ, টিন আর HCl এই বিক্রিয়াটা কিভাবে করলো? দেখো ভাইয়া, টিনকে আর HCl কে যদি আমরা বিক্রিয়া করাই তখন কি হয় জানো? আহ, দাঁড়াও এক মিনিট। টিন ক্লোরাইড যেটা স্টেনাস ক্লোরাইড এবং জিঙ্ক, সরি স্টেনাস ক্লোরাইড আর দুইটা হাইড্রোজেন তৈরি করে। হ্যাঁ, স্টেনাস ক্লোরাইড আর দুইটা হাইড্রোজেন তৈরি করে। আচ্ছা, এই তীব্র বিজারক আর কি তারা। হ্যাঁ, তো তারা কি করলো সুন্দর মতো দেখো তো, এর মধ্যে চারটা হাইড্রোজেন দুইটা পানি তৈরি করবে, তাই না? 2H2O প্লাস, বাকিটা কি তৈরি করলো দেখো? অ্যামিন। এটা কয় ডিগ্রি অ্যামিন ভাইয়া বলো তো? এটা কিন্তু ভাইয়া 1 ডিগ্রি অ্যামিন। সুন্দর মতো কিন্তু। হ্যাঁ, এটা কয় ডিগ্রি অ্যামিন ভাইয়া বলো তো? 1 ডিগ্রি অ্যামিন। তাহলে বিক্রিয়াটা আরেকবার বলি ভাইয়া, মনোযোগ দিয়ে শোনো। আমার কাছে হচ্ছে দেখো টিন আছে আর HCl আছে, ওরা বিক্রিয়া করে কি তৈরি করছে? স্টেনাস ক্লোরাইড তৈরি করছে এবং দুইটা হাইড্রোজেন তৈরি করছে। ওই এরকম আরো তিনবার বিক্রিয়াটা করায় আর কি। তো এই 6টা হাইড্রোজেনের মধ্যে 4টা হাইড্রোজেন দুইটা পানি তৈরি করছে আর বাকি দুইটা কি? অ্যামিন তৈরি করছে। সিম্পল কথা। হ্যাঁ, এটা তীব্র বিজারক। ওকে, তীব্র বিজারক। আচ্ছা, এবার তোমাদের একটা মজার জিনিস বলি, যারা কয়েকটা কোয়েশ্চেন করছো। সমতা করা জরুরি না, প্রথম কথা। সমতা করা জরুরি না, আবারও বলতেছি সমতা করা জরুরি না। দ্বিতীয় কথা হচ্ছে মেইন প্রোডাক্টটা লিখলেই হয়। এখানে যেহেতু মেইন প্রোডাক্ট আমার মানে অ্যামিন, শুধুমাত্র অ্যামিন লিখলেই হয়। ওকে, পানি না লিখলেও চলবে, কারণ এখন অ্যাডমিশন, অ্যাডমিশনে প্রত্যেকটা ধরে ধরে লেখা লাগে না, মেইনটাই লিখলে হয়। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কোয়েশ্চেনগুলো। আচ্ছা, ওকে ওকে। তো এই স্লাইডে আসার আগে তোমাদেরকে একটু ঠান্ডা মাথায় কয়েকটা কথা জিজ্ঞেস করি। অ্যামাইডের বিজারণ, হ্যাঁ, তারপর নাইট্রাইল আইসোনাইট্রাইলের যে বিজারণ এবং অ্যামিনের যে ক্ষার ধর্ম, হফম্যানের বিক্রিয়া, এতক্ষণ যে 5টা বিক্রিয়া 6টা বিক্রিয়া পড়াইলাম, সবগুলোকে সুন্দর মতো বুঝতে পারছি? একটু ভাইয়াকে চ্যাট বক্সে কষ্ট করে লিখে দাও। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা ঠান্ডা মাথায় আস্তে আস্তে আগাবো, হ্যাঁ, প্যারা নিব না। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো আচ্ছা একটু আস্তে যাব না? আচ্ছা ঠিক আছে, আরেকটু স্লো যাব। হ্যাঁ, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে। তো ভাইয়া যেহেতু 2বার করে রিপিট করাইছি, যারা হচ্ছে যে একটু পরে জয়েন করছো তারা ভিডিওটা দেখে নিও কষ্ট করে। হ্যাঁ, ওকে। তারপর আসি হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এই তিনটা অ্যামিনের পারস্পরিক রূপান্তর। হ্যাঁ, ঠান্ডা মাথায় আমরা পড়ি। চলো কনসেপ্টটা তোমাদের দেখি, ঠিক আছে? তোমাদের একটু একটা ঠান্ডা মাথায় একটা কনসেপ্ট ক্লিয়ার রাখা লাগবে। হ্যাঁ, দেখো এইখানে মজার একটা জিনিস আছে। আমরা কি করব? 1 2 3 এটা আগে বানাবো, তারপর 3 2 1 এটা একবার বানাবো। হ্যাঁ, আসো দেখো। ফার্স্টে আমার কাছে আছে মনে করো এই যে অ্যামোনিয়া। ফার্স্টে আছে আমার কাছে অ্যামোনিয়া। এটার সাথে আমি কি করলাম? এটার সাথে আমি সুন্দর মতো অ্যালকাইল হ্যালাইড দিলাম, প্লাস হচ্ছে এটার মধ্যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম সুন্দর মতো। হ্যাঁ, দিলাম। তারপর কি কি রিঅ্যাকশন হয় আমি তোমাদের বলি। রিঅ্যাকশনটা কিভাবে হয় আমি একটু অন্য পেন দিয়ে বোঝাই। এই দেখো, এই হ্যালোজেনটা অলওয়েজ সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে। এখানে যে কোনো একটা এইচ অলওয়েজ ওএইচ এর সাথে বিক্রিয়া করবে, আর এই এইচ এর জায়গাটা নিবে আর। ঠিক আছে, এইচ এর জায়গাটা নিবে আর। তো ব্যাপারগুলো আমি আরেকবার বলি। সোডিয়াম অলওয়েজ কার সাথে বিক্রিয়া করবে? হ্যালোজেনের সাথে। তাহলে সোডিয়াম হ্যালাইড প্লাস, ওই এইচটা ওএইচ এর সাথে বিক্রিয়া করবে, তাহলে কি? পানি প্লাস, আর আরটা ঢুকে যাবে, তাই তো? আরটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। তাহলে কয় ডিগ্রি হয়ে গেল ভাইয়ারা? 1 ডিগ্রি অ্যামিন। একদম আস্তে আস্তে ধরে ধরে পড়বো। হ্যাঁ, 1 ডিগ্রি অ্যামিন। এরপর সেম কাজ, সেম কাজ। হ্যাঁ, এরপর সেম কাজ। দেখো এবার 1 ডিগ্রি অ্যামিন নিয়ে কাজ করব। দেখো এবার 1 ডিগ্রি নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, সেম কাজ। বলো তো এখন কয় ডিগ্রি তৈরি হবে? তোমরা কিন্তু খুব ভালো মতো আন্দাজ করতে পারতেছো, এখন 2 ডিগ্রি তৈরি হয়ে যাবে, ঠিক না? সেম কাজ, যে এইটা এটার সাথে যাবে, এইটা এটার সাথে যাবে, আর এইটা এখানে চলে আসবে। তাহলে এখন তৈরি হবে কত? 2 ডিগ্রি, তাই তো? 2 ডিগ্রি, সুন্দর মতো। তাহলে সোডিয়াম হ্যালাইড আগে হইলো, পানি তারপর হইলো, এন্ড দেন কি হইলো ভাইয়া বলতো? আর
এন আর আরেকটা এইচ, তাহলে হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, তারপর কি তাহলে 3 ডিগ্রি নিয়ে কাজ করব, তাহলে কি 2 ডিগ্রি টাকা লাগবে এখন। এখন তাহলে 2 ডিগ্রি টাকা লাগবে। তো এটার সাথে আমরা কি দিব, অ্যালকাইল হ্যালাইড দিব প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। সেম কাজ, হ্যাঁ সেম কাজ। হ্যালাইড যাবে সোডিয়ামের কাছে, তারপরে যে এই এইচটা যাবে হচ্ছে ওইচ এর কাছে, এই আরটা যাবে হচ্ছে এইচ এর কাছে। যাকে পাবে তার সাথে প্রতিস্থাপন হবে, ঠিক আছে, হাইড্রোজেন প্রতিস্থাপন হবে সব সময়। তাহলে হলো কি সোডিয়াম হ্যালাইড প্লাস পানি প্লাস হচ্ছে 3 ডিগ্রি, তাই তো 3 ডিগ্রি। তাহলে এখন তৈরি হলো 3 ডিগ্রি অ্যামিন, সুন্দর মতো। হ্যাঁ, এইটা আমরা তৈরি করলাম কি 1 থেকে 2, 2 থেকে 3 গেল। এবার যদি উল্টা যাই, উল্টা যাই সেই প্রসেসটাও ভাইয়া দেখাই দিচ্ছি, খুব সোজা। হ্যাঁ, উল্টা যাই, মনে করো আমার কাছে আছে হচ্ছে এই যে এটা 3 ডিগ্রি, দেখো 3 ডিগ্রি। এটার সাথে যদি আমি যে কোনো একটা এইচ এক্স অ্যাসিড যোগ করে দেই, ঠিক আছে, অ্যাসিড যোগ করে দেই, তখন কি হবে, এই আরটা এই এইচ এক্স এর সাথে বিক্রিয়া করবে আর এইচটা এখানে চলে যাবে, মানে এখানে অ্যালকাইল প্রতিস্থাপন হবে, ঠিক আছে। তাহলে এটা কয় ডিগ্রি হয়ে গেল, দেখো এটা ছিল হচ্ছে 3 ডিগ্রি আর এটা হয়ে গেল হচ্ছে 2 ডিগ্রি, খেয়াল করো, এটা হয়ে গেল 2 ডিগ্রি। তাহলে বলো ভাইয়া, বাকিটা কি আমরা সবাই পারবো না, যে 2 থেকে আবার 1 ডিগ্রি কেমনে আনে, পারবো না বলো তো? সিস্টেমটা কি আমরা সবাই বুঝছি যে সুন্দর মতো সিমিলার, যে এই যে ফার্স্টে কত সুন্দর সুন্দর করে সিস্টেম। আচ্ছা, তো আশা করি জিনিসগুলো আমরা সবাই বুঝে গেছি যে 1 থেকে 2, 2 থেকে 3 কিভাবে আনে। প্রভাবক ভাই আর কত মুখস্থ করবা বলো, এই জন্য আর দেইনি। হ্যাঁ, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে অ্যালকাইল হ্যালাইড আর আমরা যদি সোডিয়াম দিই তখন আমরা কি পাই ভাইয়া বলো তো? তখন আমরা পাই হলো যে 1 থেকে 2, 2 থেকে 3। হ্যাঁ, আর যখন আমরা কি করি, ওই যে হাইড্রোজেন হ্যালাইড মানে একটা অ্যাসিড ইউজ করি, তখন আমরা কি করব ভাইয়া, তখন 3 থেকে 2, 2 থেকে 1। তো জিনিসটা আরেকবার এই যে এটার জন্য লিখি, এইচ এক্স এর জন্য লিখি, তখন কি তৈরি হবে, আর এক্স প্লাস আর এন এইচ এইচ, এই যে 1 ডিগ্রি তৈরি হয়ে গেল, বুঝছো? এরকম আর কি, সুন্দর করে। ক্যাটালিস্ট এত মনে রাখার দরকার নেই, হ্যাঁ, যেটা যেটা দরকার হবে সেটা ভাইয়া লিখে দিব। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো আমরা কি বুঝতে পারছি সবাই? একটু চ্যাট বক্সে যদি কষ্ট করে বলতা যে ওই যে 1 থেকে 3 আবার 3 থেকে 1 কেমনে যায়। ক্লিয়ার হয়ে গেছি না? আর তো আশা করি রিপিট করা লাগবে না, তাই না? আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। খুবই সিম্পল একটা জিনিস, তাই না? এই তো, আচ্ছা, 100% ক্লিয়ার, গুড, ভেরি গুড। আচ্ছা, সো হচ্ছে এখন চলো একটু সামনের দিকে আমরা যাই। ক্লিয়ার অ্যাজ ওয়াটার, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, রিঅ্যাকশন স্পেশাল নেম নেই ভাইয়া কোনো, জাস্ট একটা রিঅ্যাকশন প্রসেস, আর কিছু না ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো চলো এখন হচ্ছে আমরা নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া, না সরাসরি পাওয়া যায় না ভাইয়া, ওই যে স্টেপ বাই স্টেপ যাইতে হয়। হ্যাঁ, আচ্ছা, এবার চলো নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়াগুলো একটু পড়ি। এখন হোয়াট ইজ নাইট্রাস অ্যাসিড? নাইট্রাস অ্যাসিড খুব মজার একটা জিনিস, চলো এটা পড়ি। দেখো, সোডিয়াম নাইট্রাইট NaNO2 প্লাস HCl, এই দুইটা বিক্রিয়া করলে কি হয় জানো, সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় প্লাস নাইট্রাস অ্যাসিড তৈরি হয়। হ্যাঁ, HNO2। হ্যাঁ ভাইয়া, 1 ডিগ্রি থেকে অ্যামোনিয়া পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ সাবির পাওয়া যায়। আচ্ছা, এইটাকে বলি হচ্ছে আমরা নাইট্রাস অ্যাসিড। এটারই আরেক নাম কি জানো ভাইয়া, ওহ নো। হ্যাঁ, ওহ নো বলতাম আমরা, হ্যাঁ ওই যে ফাইজলামি করে ওহ নো। আচ্ছা, তো চলো এইগুলোর বিক্রিয়াগুলো আমরা একটু দেখে ফেলি সুন্দর করে। আচ্ছা, ভাইয়া একটা রিকোয়েস্ট করি, তোমরা খাতায় কেউ তুইলো না, হ্যাঁ খাতায় কেউ তুইলো না, এই কারণে এই যে ভাইয়া যে পুরো ডিটেলস লিখতেছি না, পিডিএফটা ভাইয়া দিয়ে দিব, তোমরা বাসায় নোট করে নিও সুন্দর করে, পিডিএফটা দেখে দেখে, তাহলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, তো চলো আমি হচ্ছে প্রত্যেকটা একটু লিখি। 1 ডিগ্রি অ্যামিন লিখবো, 2 ডিগ্রি অ্যামিন লিখবো, 3 ডিগ্রি অ্যামিন লিখবো। তাহলে 1 ডিগ্রি অ্যামিন কি RNH2, তাই তো? তো এটাকে একটু সুন্দর করে ভেঙে ভেঙে লিখি, দাঁড়াও। হ্যাঁ, এক্স্যাক্টলি, টাইম নষ্ট হয়, মানে লিখতে দিলে টাইমটা নষ্ট হয় ভাইয়া। আচ্ছা, RNH2, দ্বিতীয়টা হচ্ছে এই যে এরকম 2 ডিগ্রি, আর এটা হচ্ছে আমার 3 ডিগ্রি, তাই না? আচ্ছা, আচ্ছা না লিখলে আচ্ছা সমস্যা নাই, লেখো, সমস্যা নেই, যদি লিখতে ইচ্ছা হয় লিখতে পারো, সমস্যা নাই। ভাইয়া পরামর্শ দেখি কষ্টটা কম করো, বাসায় একা একা পড়ে নিলে আর কি, বুঝছো, এই আর কি। আচ্ছা, তাহলে এটার সাথে আমরা কি দিলাম, ওহ নো দিলাম, তাই তো, নাইট্রাস অ্যাসিডটা দিলাম। তো দেখো HNO2, এটা কোথায় দিলাম বলো তো, NaNO2 HCl এর উপস্থিতিতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেম কাহিনী HNO2, হ্যাঁ, তারপর হচ্ছে এটার মধ্যে কি দিলাম, NaNO2, তারপর দিলাম হচ্ছে HCl, হ্যাঁ, তারপর হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। হ্যাঁ, গেল। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দিব কি HNO2, তারপর হচ্ছে এই যে NaNO2 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, HCl 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হ্যাঁ, আচ্ছা, ওকে।
এবার ঠান্ডা মাথায়, না না স্টাডি মেটেরিয়াল চেঞ্জ হবে না, টেনশন নিও না, এটাই থাকবে। এটা না থাকলে ভাইয়াদের বলবা, ভাইয়ারা আপলোড করে দিবে, কোনো প্যারা নেই। আর আমি ক্লাস শেষের 1 মিনিটের মধ্যে আপলোড দিব, একদম 1 মিনিটের মধ্যে। আচ্ছা, তো তোমরা একটু মানে ঠান্ডা মাথায় জিনিসটা চিন্তা করো। হ্যাঁ, দেখো এই চ্যানেলটার মধ্যে আসলে ঘটনাগুলো কি হয়। এই দেখো, আমি যদি এটাকে এভাবে লিখি, ওহ নো, হ্যাঁ ওহ নো এভাবে লিখি, তখন জিনিসটা কি হয় দেখো। না 0 থেকে 5 ডিগ্রি এটা অ্যানিলিনের ক্ষেত্রে, হ্যাঁ ওইটা আমরা একটু পরে দেখবো। আচ্ছা, তো দেখো এখানে ঘটনাগুলো কি হয়। হ্যাঁ মুরগি ডাকতেছে, এটা হচ্ছে আম্মু পালে, বুঝছো। এই আচ্ছা, তারপর দেখো এই এই নাইট্রোজেনটা হচ্ছে এই নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশন করে এই যে N2 আকারে আলাদা হয়ে যায় বুদবুদ, N2 আকারে আলাদা হয়ে যায় বুদবুদ, হ্যাঁ প্লাস। তারপর দেখো এই এইচ আর এই ও, তাহলে কি তৈরি হলো, H2O, পানি তৈরি হলো, ঠিক আছে। আচ্ছা, আর তৈরি হইলো কি বলতো, এই খালি হাতে কে ঢুকে যাবে, ওইচ, তাহলে কি তৈরি হইলো, আর ওইচ, অ্যালকোহল। ভাইয়া খেয়াল করো, এটা পরীক্ষাগারে তোমরা কিভাবে বুঝবা, এই যে দেখো, এই যে ছবিটা পাশে দিয়ে রাখছি রিলেট করার জন্য, দেখো এখানে বুদবুদ দেখা যাচ্ছে, এটা আসলে কার বুদবুদ ভাইয়া, নাইট্রোজেনের বুদবুদ। ব্যাপারটা তোমরা আশা করি রিলেট করতে পারবা, এই জন্য এটা দেওয়া হয়েছে, হ্যাঁ। আচ্ছা, রিলেট করতে পারার জন্য। আচ্ছা, তো এইটুক গেল সিম্পল একটা কথা। আচ্ছা, একটা জিনিস বলি, ভিডিও আপলোড দিতে দেরি হয় কেন জানো? তোমরাই চিন্তা করো ভাইয়া, একটা ক্লাস মোটামুটি 2 ঘন্টা 15 মিনিটের হয়, আর ক্লাসটা এইচডিতে হয়। তো এতে করে কি হয়, মনে করো আপলোড করতে এটার ফাইলটা অনেক সময় 1 জিবি ক্রস করে যায়। তো তখন বুঝোই তো 1 জিবি আপলোড করতে অনেক সময় লাগে না, এই জন্য সময়টা লাগে, হ্যাঁ জিনিসটা একটু বুঝছো। আচ্ছা ওকে, সো চলো এইটা একটু দেখি, এটা কিভাবে করব। আচ্ছা, তো দেখো এইটা আমরা কিভাবে করব, এটা আরো সিম্পল। এটাও যদি আমরা এই যে ওহ নো পদ্ধতি অবলম্বন করি, ওহ নো, এটাতে কি হয় জানো, এই এইচটা এই ওএইচ এর সাথে রিঅ্যাকশন করে, রিঅ্যাকশন করলে তৈরি করা হচ্ছে পানি প্লাস, সিম্পল একটা জিনিস চিন্তা করো, আর এন, আর এখানে একটা এন ডাবল বন্ড ও। এখানে দেখো নাইট্রোজেনের সুন্দর মতো 3টাই করে হাত কিন্তু হইছে। তো এখানে দেখো এটার কালার হচ্ছে হালকা হলুদ। তো তোমরা কি সুন্দর মতো রিলেট করতে পারতেছো না, দেখো তো ভাইয়া, এই যে হালকা হলুদ অদক্ষেপ পড়ছে, দেখো না পুরো কালারটাই হালকা হলুদ হয়ে গেছে, অদক্ষেপ না মানে পুরো কালারটাই হালকা হলুদ হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, ভিডিও আপলোড দিতে দেরি হচ্ছে আগের ক্লাসগুলোতে, আমি হচ্ছে অথরিটিকে বলবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, ভাইয়াদেরকে বলবো যাতে এটা একটু ফাস্ট করে, কোনো সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো, এরপর এটা কিন্তু হালকা হলুদ, হ্যাঁ একটু দেখো সাদা না কিন্তু, একটু ফ্যাকাশে কালার, হ্যাঁ বাদামি কালার। আচ্ছা, তারপরে হচ্ছে তারপর দেখো এইখানে কি আছে, H NO2, এইটা হচ্ছে কি ওরা দুইজন মিলে বিক্রিয়া করে কি তৈরি করে জানো, R3N, এটার সাথে হচ্ছে H আর NO2, এরকম একটা কমপ্লেক্স অদ্রবণীয় লবণ তৈরি করে ভাইয়া, বুঝছো। অদ্রবণীয় লবণ, অদ্রবণীয় লবণ মানে হচ্ছে যে মিশে নাই, তার মানে এখানে কি হবে ভাইয়া বলতো, একটা জেলির মতো পদক্ষেপ পড়বে, এই দেখো জেলি, এ দেখছো জেলির মতো একটা পদক্ষেপ পড়ছে, হ্যাঁ। হ্যাঁ, বিক্রিয়াগুলো টেস্ট টিউবে করছি ভাইয়া, হ্যাঁ টেস্ট টিউবে করছি, দেখো সুন্দর না জিনিসগুলো, বিক্রিয়াগুলো তোমরা একটু ঠান্ডা মাথায় দেখো। ফার্স্টে 1 ডিগ্রির সাথে যখন বিক্রিয়া করাইলাম, নাইট্রোজেনের বুদবুদ পাই। 2 ডিগ্রির সাথে যখন বিক্রিয়া করাইলাম, তখন একটা হালকা হলুদ কালারের যৌগ পাই। 3 ডিগ্রির সাথে যখন বিক্রিয়া করাইলাম, তখন একটা জেলির মতো অদক্ষেপ পাই। তাহলে ভাইয়া সুন্দর করে একটা জিনিস বলো তো, এটাকে আমরা বলতে পারি না 1 2 3, এই 3 ডিগ্রির পার্থক্য সূচক বিক্রিয়া? জিনিসটাকে আমরা সবাই বুঝতে পারছি? একটু চ্যাট বক্সে লেখো তো, পাশে কিন্তু টেস্ট টিউবও দেওয়া আছে, যাতে তোমরা রিলেট করতে পারো। জিনিসটা আমরা বুঝে গেছি না বলো তো? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, দেখছো কত সহজ না জিনিসটা। হ্যাঁ হ্যাঁ কোয়াটারনারি লবণ, হ্যাঁ 4 না 3 বাটা। আচ্ছা, খুব সুন্দর করে আশা করি বুঝে গেছো। এই প্রত্যেকটা রিলেট করার জন্য, হ্যাঁ 2 ডিগ্রিতে আর আছে তো ভাই, একটু দেখো, এই যে 2টা আর, দেখো 2টা আর, 1 2 2টা আর, সব আছে, সব ঠিক মতো আছে, হ্যাঁ। আমাদের এই যে বললাম না, যখন যৌগগুলোর নাম লাগবে তখন ভাইয়া যৌগগুলোর নাম লিখে দিব, আর যখন যৌগগুলোর বৈশিষ্ট্য লাগবে তখন যৌগগুলোর বৈশিষ্ট্য লিখে দিব, আর যখন যৌগগুলোর ওই কালার লাগবে তখন কালার লিখে দিব, ঠিক আছে। তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ভাইয়া যখন যেটা লাগবে সেটা লিখে দিব, ঠিক আছে। তো তোমরা একটু কষ্ট করে ভাইয়ার সাথে জাস্ট একটু থাকো, হ্যাঁ আর কিচ্ছু না। না হিন্সবার্গটা লাগবে না ভাইয়া, হ্যাঁ আচ্ছা। প্রথমটার কৌশলটা একটু পরেই বলবো, তো আশা করি যেহেতু এটা পুরোটা বুঝছো, হ্যাঁ এটা পুরোটা বুঝছো। আমাদের কি লাগবে জানো, প্রথমটাই অ্যাকচুয়ালি খুব লাগে, ইম্পর্টেন্ট, এটা পরের স্লাইডে আবার বুঝাবো। আর এই দুইটা শুধু কালারটা লাগে, একটা হালকা হলুদ আর একটা জেলি, হ্যাঁ এটা একটু মাথায় রেখো। একটা হলো হালকা হলুদের দ্রবণ তৈরি করে, আর একটা হচ্ছে জেলির মতো দ্রবণ তৈরি করে, ঠিক আছে। এই আর কি, সিম্পল কিন্তু ঘটনা, হ্যাঁ একদম সিম্পল একটা ঘটনা। ওকে, আচ্ছা। আচ্ছা, তো চলো এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে যাই, যে ভাইয়া যেহেতু বলছি সেটা কোয়াটারনারি মানে হলো 3 ডিগ্রি লবণ আর কি, আর কিছু না। ওকে, তো চলো দেখো দুইটা প্রশ্ন সলভ করব, সুন্দর মতো অ্যান্সার গুলো লিখবো। ওকে দেখো,
দুইটা প্রশ্ন। প্রশ্ন এক কি বলছে, অ্যালিফেটিক ও অ্যারোমেটিক অ্যামিনের পার্থক্য কি? দুই, অ্যালিফেটিক ডায়াজোনিয়াম লবণ সুস্থিত নয়, কিন্তু 5°C নিচে তাপমাত্রায় অ্যারোমেটিক ডায়াজোনিয়াম লবণটা সুস্থিত, এটা ব্যাখ্যা করো। তো চলো এখন ব্যাখ্যাগুলো সুন্দর মতো করি। তার আগে আমি দুইটা বিক্রিয়া লিখবো, তোমরা একটু কষ্ট করে স্লাইডে মনোযোগ দাও, হ্যাঁ, তাইলেই হবে। ভাইয়া যেহেতু প্রমিস দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে ইনশাল্লাহ সব শেষ। হ্যাঁ, দেখো, প্লাস HNO2, হ্যাঁ, তারপর হচ্ছে কি হয় দেখো, তারপর হচ্ছে NaNO2, এটার মধ্যে হচ্ছে, হ্যাঁ, HCl থাকতেছে, তারপর হচ্ছে এটার মধ্যে আমাদের 30°C টেম্পারেচার নিচ্ছি। থ্যাংক ইউ রিদওয়ান ভাইয়া। আচ্ছা, তো এটার মধ্যে কি হয়, একটু আগে কিন্তু ভাইয়া দেখাইছি, মনে আছে? নাইট্রোজেনের সাথে আলাদা হয়ে গেছে কি আকারে, মনে পড়ে? বুদবুদ, একটু আগে দেখাইছি বুদবুদ। প্লাস H2 অক্সিজেনের সাথে আলাদা হয়ে গেছে, তাই না? H2O, আর বাকি থাকলো কি? ROH, অ্যালকোহল তৈরি হয়। অ্যালকোহল তৈরি হয়। আচ্ছা, তাহলে হচ্ছে নো ডায়াজো লবণ, নো ডায়াজো লবণ গেল। এবার অ্যারাইল নেই, অ্যারাইল তো মানে বুঝি বেনজিন, বেনজিনের যেটা অ্যানিলিন, এইটার সাথে যখন আমরা HNO2 রিঅ্যাকশন করাই, মানে হচ্ছে NaNO2 আর HCl, না না খাতায় লেখা লাগবে না, খালি ঠান্ডা মাথায় একটু দেখো, 0 থেকে 5°C মধ্যে যদি আমি নেই, তখন সে কি তৈরি করে জানো? তখন হচ্ছে সে একটা যৌগ তৈরি করে, সেটার নাম হচ্ছে, এই দেখো, ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ। এইটাই হচ্ছে ডায়াজো লবণ, হ্যাঁ, এটাই হচ্ছে ডায়াজো লবণ। এই ডায়াজো লবণ হচ্ছে অ্যালিফেটিকে তৈরি হয় না, মানে থাকে না বেশিক্ষণ, অ্যারোমেটিকে থাকে। ঠিক আছে, অ্যারোমেটিকে থাকে। তখন ফার্দার, আমি একটা কথা লিখি, ফার্দার আরো হিট করলে, আরো হিট দিলে, মানে হিটটা কতটুকু, মোটামুটি 30°C নিয়ে গেলে, তখন ওরা নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে HCl, নাইট্রোজেনের বুদবুদ প্লাস হচ্ছে ফেনল তৈরি করে। ঠিক আছে, বুদবুদ আর হচ্ছে ফেনল তৈরি করে। আচ্ছা, তোমাদেরকে একটু ঠান্ডা মাথায় বোঝাই যে প্রশ্ন 1 আর প্রশ্ন 2 আসলে কিভাবে লিখবা, কেন লিখবা। আচ্ছা, তো ভাইয়া জিনিসটা বুঝাই, দেখো, এই যে 1 নাম্বার যে রিঅ্যাকশন, দেখো কি লিখছে, 1° অ্যালিফেটিক ও অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে পার্থক্য। ভাইয়া খেয়াল করে দেখো, তাপমাত্রা কম বেশি হতে পারে, ওটা সমস্যা নাই, একটু দেখো, 1° অ্যামিন, এটা কিন্তু 1° অ্যামিন, এটা কিন্তু অ্যালিফেটিক, তাই না? এটা কিন্তু অ্যালিফেটিক, আর এটা কিন্তু অ্যারোমেটিক অ্যামিন, তাই তো, অ্যারোমেটিক অ্যামিন। তো অ্যালিফেটিক অ্যামিন আর অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে মূল পার্থক্য বুঝতে পারছো? একজন ডায়াজোনিয়াম লবণ তৈরি করে রাখতে পারে, আর একজন ডায়াজোনিয়াম লবণ তৈরি করে রাখতে পারে না, সিম্পল। সেকেন্ড, প্রশ্ন 2 এর অ্যান্সার কি? প্রশ্ন 2 এর অ্যান্সার হচ্ছে ভাইয়া যে এই যে অ্যালিফেটিক অ্যামিন তো ডায়াজোনিয়াম তৈরি করতে পারে না, কিন্তু অ্যারোমেটিক অ্যামিন এই যে 0 থেকে 5°এর মধ্যে ডায়াজো লবণ তৈরি করতে পারে। আর বিক্রিয়াটা কিভাবে হয় তোমাদের দেখাই, এই যে H আর OH কে যদি রাখো, এই Hটা OH এর সাথে বিক্রিয়া করছে, নাইট্রোজেনটা আলাদা হয়ে গেছে, আর OH টা এখানে ঢুকে গেছে, সিম্পল। তো আশা করি এখন তোমরা সবাই বুঝতে পারছো। সো প্রশ্ন 1 এর অ্যান্সার হচ্ছে ওই যে বলবা ডায়াজো লবণ একজন রাখে, একজন রাখে না। আর 2 নম্বরের অ্যান্সার হচ্ছে যে ওই যে এলিফেটিক তো ডায়াজোনিয়াম লবণ রাখে না, কিন্তু অ্যারোমেটিক হচ্ছে 5°-র কমে রাখে। সো আমরা কি সবাই এই দুইটার যে কোনো একটা কোশ্চেন, যেই দুইটা কোশ্চেন অনেক আসছে, এই দুইটার যে কোনো একটা কোশ্চেন আসলে পরীক্ষায় সুন্দর মতো লিখতে পারবো? বলো তো ভাইয়া একটু কষ্ট করে চ্যাট বক্সে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। দেখছো, মানে পড়া কিন্তু সোজা, ঠান্ডা মাথায় শুনলে, মনোযোগ দিয়ে শুনলে সবকিছু সোজা লাগবে, হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। এই তো লক্ষ্মী ছেলে পেলে সবাই অস্থির। আচ্ছা, ওকে, তো চলো আমরা একটু ঠান্ডা মাথায় আরেকটা বার বলি, হ্যাঁ। আচ্ছা, ঠান্ডা মাথায় আরেকটা বার বলি যে প্রশ্ন নাম্বার যদি 1 আসে, 1 নাম্বার প্রশ্নে বলছে কি, 1° অ্যালিফেটিক ও অ্যারোমেটিক অ্যামিনের পার্থক্য কি ভাইয়া বলো তো? একজন ডায়াজোনিয়াম লবণ তৈরি করে রাখতে পারে, আরেকজন পারে না। আর 2 নম্বরের উত্তর কি, ওই যে একজন তৈরি করতে পারে না, আরেকজন তৈরি করতে পারলেও তার তাপমাত্রাটা কম রাখতে হয়। কেন তাপমাত্রা কম রাখতে হয়? কারণ বেশি তাপমাত্রায় তাদের বন্ধন শক্তি বেড়ে যায়, তারা আর একসাথে থাকতে পারে না, তখন ভেঙে যায়। ঠিক আছে, তারা তখন ভেঙে যায়। আশা করি আমরা সুন্দর মতো 2-3 লাইন একটু লিখতে পারবো, হ্যাঁ। আশা করি আমরা সুন্দর মতো 2-3 লাইন লিখতে পারবো, এই আর কি ব্যাপারগুলো, হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর স্থিতিশীল কেন, দেখো 0 থেকে 5°-র মধ্যে যদি থাকে, তখন কি বন্ধন শক্তিটা আমার কম না? তাপমাত্রা যেহেতু কম, তখন তারা স্থির থাকে। যখনই আমি তাপমাত্রা বাড়াই দিই, তখন তাদের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়, এবং তারা কি হয়, সুন্দর মতো ভেঙে যায়। ওকে, এইটা হচ্ছে ঘটনা, আর কিচ্ছু না। তো আশা করি যাদের 2-1 জনের কনফিউশন ছিল তারা ক্লিয়ার হইছো। তাদের নাম তো আমি দেখছিলাম, একটু কষ্ট করে যদি তারা ভাইয়াকে রিপ্লাই দিতে একটু চ্যাট বক্সে, তাহলে ভাইয়া সামনের দিকে আগাতাম, হ্যাঁ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ। এই তো ধন্যবাদ সবাইকে। এই তো সিম্পল একটা বিক্রিয়া, ওকে। আচ্ছা, বুঝতে পারার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ রিদওয়ান। আচ্ছা, অ্যানিলিন কি ডিগ্রিটা হবে? না না, ডিগ্রি অ্যারোমেটিকের ক্ষেত্রে ডিগ্রি নাই তো ভাইয়া। ডিগ্রি তো হয় অ্যালিফেটিকের ক্ষেত্রে ভাইয়া। আচ্ছা, তো চলো আসি। এবার পড়বো আমরা কার্বিল অ্যামিন পরীক্ষা। এটা আমরা অলরেডি আগেই পড়ে ফেলছি অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন গুলাতে। তো তারপরে ওই যে সহজভাবে বোঝানোর জন্য বোঝানো আর কি, বুঝছো? সহজভাবে বোঝানোর জন্য বোঝানো, যে মনে করো আমার কাছে অ্যালকাইল আছে অথবা আমার কাছে অ্যারাইল আছে। হ্যাঁ, ব্রেক একটু পরে দিব, টেনশন নিও না, ব্রেক একটু পরে দিব। আমি আর কয়েকটা টপিক পড়াই নি, ডায়াজোটা শেষ করি তারপর ব্রেক দিব। হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো অ্যালকাইল আছে অথবা অ্যারাইল আছে আমার কাছে। হ্যাঁ, তো এটার একটা অ্যামিন আছে আমার কাছে, অ্যামিন। এটার সাথে যদি আমি ক্লোরোফর্ম দেই, হ্যাঁ, সুন্দর মতো এটার সাথে যদি আমরা ক্লোরোফর্ম দেই, তো ক্লোরোফর্ম দিলাম, সাথে হচ্ছে আমরা কি দিলাম বলতো, পটাশিয়াম হাইড্রোক্সাইডটা দিলাম, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো তো আগেও তোমাদেরটা বললাম ভাইয়া, টেম্পারেচার তারপর প্রভাবক মনে না থাকলে ডেল্টা দিয়ে দিবা। হ্যাঁ, এত কিছু মনে রাখা একটা মানুষের পক্ষে আসলেও সম্ভব না। তো তখন হচ্ছে সুন্দর মতো ওই ইয়াটা দিয়ে দিবা আর কি। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এখানে কি তৈরি হবে জানো? ভাইয়া কিন্তু এটা পড়াইছিলাম, বলো তো এটার নাম কি? কোন সায়ানাইড এটা? এটা কিন্তু আইসোসায়ানাইড, তাই না? আইসোসায়ানাইড। এটার একটা তীব্র গন্ধযুক্ত, মানে তীব্র গন্ধ তৈরি হবে। হ্যাঁ, তীব্র গন্ধ তৈরি হবে। এই প্লাস হচ্ছে কি কি তৈরি হবে? 3KCl আর 3H2O, এই দুইটা তৈরি হবে। তোমরা চাইলে ওই যে মেইন উৎপাদটাই লিখতে পারো। ওকে, মেইন উৎপাদটাই লিখতে পারো। হ্যাঁ, এই আর কি ঘটনা। ঠিক আছে, পচা মাছের যে আশের গন্ধর মতো করে, হ্যাঁ, বাজে গন্ধ করে। আচ্ছা ভাইয়া, তোমাদেরকে যদি এখন একটা ছোট্ট কোয়েশ্চেন করি। হ্যাঁ, আচ্ছা, এটা কি শনাক্তকরণে কাজে লাগে এটাই বলি। এই কার্বিল অ্যামিন পরীক্ষা আসলে দুইটা জিনিস শনাক্ত করতে কাজে লাগে। এক হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, তারপর হচ্ছে আরেকটা জিনিস শক্তি মানে কাজে লাগে, সেটা হচ্ছে কি, ওই যে ক্লোরোফর্ম শনাক্ত করতেও কাজে লাগে। ঠিক আছে, ক্লোরোফর্ম শনাক্ত করতেও কাজে লাগে। ওকে, এই দুইটা জিনিস সিম্পল। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, তোমাদের কি মনে আছে এই যে সায়ানো আইসোসায়ানাইড থেকে অ্যামিন কিভাবে পাবো বলো তো? কি করতে হবে? বিজারণ করতে হবে। মনে আছে ভাইয়া যে পড়াইছিলাম, বিজারণ করতে হবে কিভাবে? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, মনে পড়ে না? এটা কিন্তু ভাইয়া পড়াইছিলাম, তাই না? হ্যাঁ, মেইন উৎপাদটা লিখলেই হবে পরীক্ষা। হ্যাঁ, ফুল মার্ক দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, তো না 1 ডিগ্রি ছাড়া অন্য কোনো অ্যামিন এই রিঅ্যাকশন দেয় না সিফাত ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, টোটাল কয়টা হাইড্রোজেন লাগতো জানি? 4টা হাইড্রোজেন লাগতো। ভেরি গুড, এই তো লক্ষ্মী ছেলে পেলে। তো সবাইকে আমরা বিক্রিয়াটা বুঝতে পারছি না? কার্বিল অ্যামিন বিক্রিয়া আসলে কি হয়? আমরা 1 ডিগ্রি অ্যামিন আর ক্লোরোফর্ম শনাক্ত করতে ব্যবহার করি, সেখানে একটা তীব্র গন্ধযুক্ত আইসোসায়ানাইড তৈরি হয়, এবং ওই আইসোসায়ানাইডকে আমরা চাইলে আবার বিজারণ করে কি তৈরি করতে পারি? আমরা চাইলে সুন্দর মতো অ্যামিন তৈরি করতে পারি আবার। হ্যাঁ, 1 ডিগ্রি অ্যামিনটা তৈরি করতে পারি। আর ভাইয়া তোমরাই বলো, 1 ডিগ্রি অ্যামিন যদি তৈরি করতে পারি, আমরা যে কোনো ডিগ্রির অ্যামিন তৈরি করতে পারবো না? ওই যে একটু আগে শিখলাম, বলতো আমরা কি রিলেট করতে পারতেছি যে আমরা যে কোনো ভাবে যে কোনো কিছু কনভার্সন করতে পারি চাইলে? বুঝি তো ব্যাপারটা, তাই না? এই তো দেখছো, সিম্পল সিম্পল জিনিস। হ্যাঁ, আস্তে ধীরে আগাবো, দেখবো অনেক মজা পাবো, এই আর কি। আচ্ছা, হ্যাঁ, এখানে কার্বনের যোজনী 2। হ্যাঁ, ওকে, সো আশা করি জিনিসটা পারছি। হ্যাঁ, ভেরি গুড মলয়, ভেরি গুড। আচ্ছা, তো চলো দেখি এইটা। এখন বলছে অ্যারোমেটিক অ্যামিনে বেনজিন চক্রে যে বিক্রিয়াগুলো হয় সেটা। আচ্ছা, আমি দুইটা কেস দেখাবো। একটা হচ্ছে কেস 1, যেটা হচ্ছে জেনারেল কেস হয়, জেনারেল কেস প্লাস ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজটা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজটা হয়। আচ্ছা, আইসোসায়ানাইড রিডাকশনে 2 ডিগ্রি অ্যামিন হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, আইসোসায়ানাইড রিডাকশনে 2 ডিগ্রি অ্যামিন হবে। ইয়েস ইয়েস ইয়েস, ভালো একটা জিনিস বলছো। আচ্ছা, হ্যাঁ, এটাতে 1 ডিগ্রি হয় না, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন হয়। Wait, এটা হচ্ছে অ্যামিন হয় 2 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, দেন হচ্ছে এটাতে আমরা কি ইউজ করতে পারি? ওই যে আর এক্স ইউজ, সরি এইচ এক্স ইউজ করে এটা আবার তৈরি করতে পারি, তাই না? এটা হচ্ছে পড়ছিলাম আমরা। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। এটা কে মনে করছে? এটা মনে করছে হচ্ছে প্রভা, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, তো এটা গেল। এরপর দেখো, এবার জেনারেল প্লাস ম্যাক্সিমাম এই জিনিসটা আমরা পড়বো। হ্যাঁ, আচ্ছা, তাহলে কেস 1 আর কেস 2 দুইটাই পড়বো। হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে ফার্স্ট অফ অল ভাইয়া, তোমাদের কি মনে আছে বেনজিন চক্রে যে যে ইলেকট্রনের রেজোনেন্সটা হয়? হ্যাঁ, এখানে আমার কি আছে? অ্যামোনিয়া, অ্যামিন, যেটা অ্যামিনের মুক্তজোটটা সে কি করে? নরমালি চক্রের ভিতরে দিয়ে দেয়। তাহলে কি হয় বলতো? ইলেকট্রন ঘনত্ব বাড়ে, তাই তো? ইলেকট্রন ঘনত্ব বাড়ে। সো সুতরাং সক্রিয়কারী গ্রুপ বলি আমরা এটাকে, তাই না? সক্রিয়কারী গ্রুপ। আর সক্রিয়কারী গ্রুপ হইলে এটাকে আমরা কি বলি বলতো নরমালি? এটা হচ্ছে অর্থোপ্যারা গ্রুপ, তাই তো? অর্থোপ্যারা গ্রুপ। তো এটার একটা মানে উদাহরণ কি, এটার একটা এক্সাম্পল হচ্ছে, যদি আমরা একটা অ্যানিলিন নিই,
মানে অ্যামিনো বেঞ্জিন নিই, এই অ্যানিলিনের সাথে যদি আমরা ব্রোমিনটা যুক্ত করি তাহলে দুই ধরনের ব্রোমিন পাইতে পারি আমরা, তাই না? একটা অর্থে পাবো, একটা পাবো প্যারায়। তাইলে একটা পাবো হচ্ছে অর্থে ব্রোমিন, আর একটা পাবো হচ্ছে আমরা সুন্দর মতো প্যারাতে ব্রোমিন। ঠিক আছে, দেখো NH2, এখানে একটা পাবো ব্রোমিন প্লাস 2HBr, এটা আমরা পাবো। সুন্দর, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না ভাইয়া? বলো তো, এটা কিন্তু আমরা সবাই জানি সুন্দর মতো, যে হচ্ছে ওই যে অর্থপ্যারা রিঅ্যাকশনের মধ্যে যদি আমরা যাই, ওই যে অর্থপ্যারা কেন, কারণ ও মুক্ত জোটটা বেঞ্জিন রিং এর ভিতরে পাস করে। ভিতরে পাস করা মানে হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বাড়ে, মানে সক্রিয়কারী গ্রুপ, ও হচ্ছে সক্রিয়কারী গ্রুপ, সো অর্থপ্যারা হবে। আচ্ছা, একটা রেয়ার কেস আছে, কেস 2, এটা হচ্ছে রেয়ার, আমি লিখে দিই, এটা হচ্ছে ঢাকা ভার্সিটিতে আসে অনেক বেশি। হ্যাঁ, রেয়ার, রেয়ার কেসটা হচ্ছে বলি অ্যানিলিনের নাইট্রেশনের সময়। হ্যাঁ, যেহেতু আমি লিখে দিই, যেহেতু NH2 ক্ষারীয়, এটি শুধুমাত্র, আরে অনেকে দেখি জানো, এটি শুধুমাত্র নাইট্রেশনের সময়, নাইট্রেশনের সময় মেটা নির্দেশক হিসেবে কাজ করে, মেটা নির্দেশক হিসেবে কাজ করে। এটা একদম রেয়ার কেস। হ্যাঁ, এটা একদম রেয়ার কেস। তো এটা কিভাবে কাজ করে সেটা তোমাদেরকে আমি একটু রিলেট করে দেখাই, ঠিক আছে? ঠান্ডা মাথায় দেখো। দেখো ভাইয়া, আমার কাছে এখানে অ্যানিলিন আছে, তাই তো? H2N, এই যে মুক্তজোড়। এখন নাইট্রেশনের সময় আমরা কি ইউজ করি? HNO3 ইউজ করি না? এই হাইড্রোজেনটা কিছুক্ষণের জন্য, অন্তর্বর্তীকালীনের জন্য এখানে চলে যায়। এখানে চলে গেলে কি তৈরি হয় দেখো তো? NH3 প্লাস, এখানে একটা প্লাস চলে আসে। এটা কিন্তু একটা অন্তর্বর্তী যৌগ, তাই তো? অন্তর্বর্তী যৌগ, অন্তর্বর্তী যৌগ, অন্তর্বর্তী যৌগ। একটু দাঁড়াও, এটা একটু সুন্দর করে লিখে নিই, অন্তর্বর্তী যৌগ। তো একটু খেয়াল করে দেখো তো ভাইয়া সবাই, যে এই যে এটা যেহেতু একটা অন্তর্বর্তী যৌগ, ও কি পজিটিভ না ভাইয়া? বলো তো, ও কি করবে? ও হচ্ছে ইলেকট্রন ঘনত্ব কমাই দিবে, ঠিক আছে? ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, তাই তো? বেঞ্জিন ঘনত্ব থেকে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, সুতরাং নিষ্ক্রিয়কারী গ্রুপ হিসেবে কাজ করে। তখন সে কি হয় ভাইয়া বলো তো? তখন সে হচ্ছে মেটা নির্দেশক হিসেবে কাজ করে, তখন সে হচ্ছে মেটা নির্দেশক হিসেবে কাজ করে। সো এটার এক্সাম্পল একটাই আছে, তো এটা দেখাই দিই। মনে করো আমার কাছে অ্যানিলিন আছে, ওই অ্যানিলিনের মধ্যে আমি HNO3 দিলাম, তখন কি হবে? ওই মেটাতে জিনিসটা তৈরি হবে, ঠিক আছে? মেটাতে জিনিসটা তৈরি হবে। তো মেটাতে কিভাবে তৈরি হবে? এখানে একটা NO2 আর এখানে একটা NO2, সুন্দর, আর NH2 আর বাকি দুইটা পানি। তো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি, যে এই যে অন্তর্বর্তী যৌগটা তখন কি হিসেবে কাজ করে? নিষ্ক্রিয়কারী গ্রুপ হিসেবে কাজ করে, তাই এটা মেটা নির্দেশক, ঠিক আছে? আচ্ছা, না লুইস অ্যাসিড না ভাই, যে কোনো অ্যাসিডে এটা কাজে লাগতে পারে, সমস্যা নেই। আচ্ছা, মানে এখানে মেইনলি ওই যে নাইট্রেশনের সময় নাইট্রিক অ্যাসিডটা কাজে লাগে। তো জিনিসটা আরেকবার বুঝাই, ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, ভাইয়া প্রভাবকটা আমরা লিখতেছি না, হ্যাঁ শারদ, প্রভাবকটা আপাতত লিখতেছি না, মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, আবার বলি, কেস 1, কেস 1টা কি? জেনারেল কেস। জেনারেল কেস কি? যেহেতু অ্যানিলিন বা অ্যামোনিয়া যে মুক্তজোড় সে কি করে? বেনজিন বলয়ের ভিতরে পাস করে। এই যে বেনজিন বলয়ের ভিতরে যে পাস করলো, ভিতরে পাস করলে কি হয়? ইলেকট্রন ঘনত্ব বাড়ে। ইলেকট্রন ঘনত্ব বাড়লে ও কি হয়? সক্রিয়কারী গ্রুপ, মানে অর্থপ্যারা গ্রুপ হিসেবে কাজ করে। তো তখন কি হয় দেখো, একটা অর্থ হয় আর একটা প্যারা হয়, সিম্পল সিম্পল জিনিস, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ভাইয়া, এখানে আমাদের কাছে কে আছে? এখন চিন্তা করে দেখো, এখানে আমাদের কাছে এখন আছে ওই যে নাইট্রেশন, অ্যানিলিনের নাইট্রেশন। খেয়াল করো, অ্যানিলিনকে যখন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করায়, এই এইচটা এই মুক্তজোড়ের সাথে বিক্রিয়া করে মানে অ্যামোনিয়াম প্লাস তৈরি করে। এই প্লাস আয়নটা কি করে বলতো? বেঞ্জিন রিং এর ভিতর থেকে ইলেকট্রন নিয়ে নেয়। মানে কি? বেঞ্জিন রিং এর ভিতরে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পায়। হ্রাস পায় মানে কি? ও কি হয়ে গেছে? নিষ্ক্রিয়কারী গ্রুপ, মানে মেটা নির্দেশক, উল্টা। তো শুধুমাত্র এই একটা কেসেই কিন্তু সে কি হিসেবে কাজ করে? মেটা নির্দেশক হিসেবে কাজ করে, ঠিক আছে? না না, প্রভাবক না লিখলে এক মার্ক কাটবে না ভাইয়া, আসলে তুমিই বলো, টিচাররাও তো মানুষ, তারাও তো বুঝে, হ্যাঁ, যে এত এত কষ্ট আর কি। হ্যাঁ, সো এইটুক পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। কেস 1 কেস 2 একটু বলো তো সুন্দর করে। অর্থবার একসাথে লেখা যাবে যদি দুইবার করো একসাথে টানা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, উইকেন্ড উদ্ভাসে তো কাটবেই, বুঝছো? উদ্ভাসে কাটবেই, উদ্ভাসের কথা বাদ দাও, নর্মালি চিন্তা করো, নর্মালি একদম ঠান্ডা মাথায় চিন্তা করো এই। হ্যাঁ, আচ্ছা, তাহলে নর্মালি তারা কি হিসেবে কাজ করে বলো তো? নর্মালি তারা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক হিসেবে কাজ করে। হ্যাঁ, নর্মালি তারা অর্থপ্যারা নির্দেশক হিসেবে কাজ করে। আর এই 2 নম্বরে যদি নাইট্রিক অ্যাসিড, শুধুমাত্র নাইট্রিক অ্যাসিড বা নাইট্রেশনের সময় তারা কি হিসেবে কাজ করে? মেটা নির্দেশক, ঠিক আছে? এরকম সিম্পল একটা কথা।
ওকে, তো আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে সবার সুন্দর মতো, এই আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে নাই, ওকে ওকে, বেস্ট অফ লাক, টাটা। ওকে গেল, তাহলে হচ্ছে এই তো, তাহলে সুন্দর মতো আমরা আশা করি বুঝে গেছি, ক্লিয়ার হয়ে গেছি। ওকে, প্যারানাইট্রো উৎপাদ হয়। আচ্ছা, জানো এই এই কেসটাকেও কিন্তু এক্সেপশন বানানো যায় যদি আমরা ফিডেলক্রাফট অ্যাজাইলেশন করি, কিন্তু অত কঠিন কথাবার্তা এখন না বলি। হ্যাঁ, কঠিন কথাবার্তা আমরা কখন বলবো, যখন আমাদের অ্যাডমিশন শেষ হয়ে যাবে, তখন আরামসে আলাপ আলোচনা করা যাবে। হ্যাঁ, কিন্তু এখন কঠিন কথাবার্তা বললে এমনিতেই তো যত রিয়াকশন পড়ছি মাথা নষ্ট হয়ে গেছে, আরো এত রিয়াকশন পড়লে মাথা ঠিক থাকবে বলো? ঠিক থাকবে না। সো এই জন্যই বললাম যে দরকার নাই, তারপরও যদি তোমাদের মনে হয় কেউ এক্সট্রা শিখবা, তাদের বইলা দিই যে চাইলে এই মেটা নির্দেশককে আমরা অর্থপ্যারা কনভার্ট করতে পারবো যদি ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন করি, তাইলেই হবে। হ্যাঁ, এই আর কি, আর কিচ্ছু না। যাও, ঠান্ডা মাথায় এটাও বলে দিলাম যাদের অনেক পড়তে চাও আর কি, এই আর কিচ্ছু না। ওকে, সো চলো আমরা সামনের দিকে যাই। ওকে, এইবার হচ্ছে আমরা ডায়াজোনিয়াম লবণটা পড়বো। তো ডায়াজোনিয়াম লবণটা একটু আগে আমরা জানি, আমরা কি পড়ছি, ডায়াজোনিয়াম লবণে আমরা কি পড়ছি, সুন্দর মতো একটা বেনজিন থাকবে, বেনজিনের মাথার মধ্যে কি থাকবে, একটা N2Cl থাকবে। N2Cl থাকবে। হ্যাঁ, তাহলে এই যে সুন্দর মতো এই ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণটা আমরা এখন পড়াশোনা করব। এটার কি কি পড়বো, আমরা এর প্রতিস্থাপন বিক্রিয়া পড়বো, আমরা এর বিজারণ বিক্রিয়া পড়বো, আর আমরা এর যুগল বিক্রিয়া পড়বো। যুগল মানে তো বুঝো যে কাপলিং রিঅ্যাকশন, তাই না? কাপলিং রিঅ্যাকশন, এটা একটা পড়বো। তো এই তিনটা রিঅ্যাকশন আমরা এখন ঠান্ডা মাথায় আস্তে আস্তে পড়বো। হ্যাঁ, ঠান্ডা মাথায় আস্তে আস্তে পড়বো। তো চলো একটু সামনের দিকে যাই। প্রথমে দেখো এই যে কত কিছু লেখা আছে। এত কিছু লিখে রাখার একটাই কারণ, যাতে আমি তোমাদেরকে এটা দেখে দেখে পড়াইতে পারি। আসলে তাই না, এটা নোট আকারে থাকলো আর কি। হ্যাঁ, তো চলো দেখি বিক্রিয়াটা কিভাবে হয়, প্রত্যেকটা বিক্রিয়া ধরে ধরে শিখাই। দেখো আমার কাছে আছে হচ্ছে, দেখো N2Cl এটা আছে, এবং আমি এটার মধ্যে পানি দিছি। ঠিক আছে, ঠান্ডা মাথায় দেখো, এই এইচটা সিএল এর সাথে বিক্রিয়া করবে, তৈরি করবে হচ্ছে HCl। হ্যাঁ, HCl, এই নাইট্রোজেনটা আলাদা হয়ে যাবে বুদবুদ আকারে, তাই তো? নাইট্রোজেনটা আলাদা আকারে বুদবুদ আকারে বের হয়ে যাবে। আর থাকলো কে ভাইয়া বলো তো, ওইচ। এই ওইচটা হচ্ছে এখানে ঢুকে যাবে, ওইচটা হচ্ছে এখানে ঢুকে যাবে। ওকে, ওএইচটা হচ্ছে এখানে ঢুকে যাবে। সিম্পল, তোমরা জিনিসটা একটু মিলাও, ওএইচটা হচ্ছে এখানে ঢুকে যাবে। আচ্ছা, আমি হচ্ছে ওই যে মাইকটা মিউট করে তোমাদেরকে একটু টাইম দিলাম আর কি। হ্যাঁ, তোমরা যাতে জিনিসটা সুন্দর মতো লিখতে পারো, আর কিছু না। হ্যাঁ, আচ্ছা, তো আশা করি তোমরা জিনিসটা লিখছো, মানে লিখো না, মানে দেখছো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো দেখো সিম্পল, এই যে এইচটা সিএল এর সাথে বিক্রিয়া করছে, নাইট্রোজেনটা আলাদা হয়ে গেছে, আর ওইচটা ঢুকে গেছে, ফেনল তৈরি হয়েছে। ঠিক আছে, সিম্পল কথা। তারপর দেখো এরপরের রিঅ্যাকশনটা কেমন হয়েছে, দেখো এরপরেরটা দেখাই। দেখো আমার কাছে N2Cl ছিল, এটার সাথে ভাইয়া কি কি ব্যবহার করছি দেখো, H3PO2, তারপর হচ্ছে HOH। দেখো ঠান্ডা মাথায় দেখো, এই অক্সিজেনটা এটার মধ্যে চলে যাবে, তাহলে কি তৈরি করলো, H3PO3 এটা তৈরি করলো, প্লাস প্লাস এই এইচটা সিএল এর সাথে বিক্রিয়া করলো, তৈরি করলো কি HCl, প্লাস এই নাইট্রোজেনটা বাদ হয়ে গেল, বুদবুদ, তাই তো? বুদবুদ, কিছু বললেই বুদবুদ, বুদবুদ, প্লাস এই হাইড্রোজেনটা এখানে ঢুকে গেল, তাহলে কি তৈরি হইলো বলো তো, বেনজিন তৈরি হইলো, তাই না? বেনজিন তৈরি হইলো। সিম্পল, দেখছো খুব সিম্পল, ঠান্ডা মাথায় অ্যান্সার গুলা করবা, কোনো প্যারা নাই। আচ্ছা, তারপর দেখো গ্যাটারম্যান বিক্রিয়া, এটা তো আরো সোজা। কি হয়েছে দেখো, গ্যাটারম্যানে খালি নাইট্রোজেনটা আলাদা হয়ে গেছে, ক্লোরিনটা থেকে গেছে, ক্লোরোবেনজিন তৈরি হয়েছে। এখানেও কিন্তু সেম, দেখো এখানে ক্লোরিনের জায়গায় আয়োডিনটা চলে আসছে, আর পটাশিয়াম ক্লোরাইড আলাদা হয়ে গেছে, আর নাইট্রোজেন আলাদা হয়ে গেছে। সিম্পল সিম্পল বিক্রিয়া। তারপর এখানে দেখো, এখানে কি হয়েছে, নাইট্রোজেনটা আলাদা হয়ে গেছে, হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে, আর বাকি নাইট্রোমূলকটা চলে আসছে, নাইট্রোবেনজিন। আচ্ছা, এই ভাই আমরা পড়ছিলাম না, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন তৈরি করতে হলে কি করতে হয়, কোনটা দিতে হয় বলো তো চ্যাট বক্সে? অ্যানিলিন তৈরি করতে হলে কোনটা দিতে হয়? হ্যাঁ, টিন প্লাস HCl, তাই না? টিন প্লাস HCl, যেটাকে যে বিজারণ করি। আর মনে আছে অ্যানিলিন থেকে, অ্যানিলিনে যদি NaNO2 আর যদি HCl আর 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস দিই, তখনই আমাদের কি তৈরি হয় বলো তো ভাইয়া? ডায়াজোনিয়াম ক্লোরাইড। দেখছো যেখান থেকে শুরু সেখানেই শেষ করছি, খেয়াল করছো? মজার না ব্যাপারটা? আমরা চাইলে রিপিট করতে পারি, মজার না জিনিসগুলা? আমরা চাইলে রিপিট করতে পারি। আচ্ছা, ওকে, তারপর দেখো এই যে স্যান্ডমেয়ার বিক্রিয়া, স্যান্ডমেয়ার বিক্রিয়া সেম, এই যে দেখো এখানে ব্রোমিন হয়েছে, খালি স্যান্ডমেয়ারে একটা জিনিস মনে রাখো, এখানে ক্লোরোবেনজিন আর ব্রোমোবেনজিন দুইটাই তৈরি হয়।
স্যানমিয়ারে ক্রোমোবেনজিন আর দুইটা ব্রোমোবেনজিন দুইটাই তৈরি হয়। খালি একটু একটা জিনিস মাথায় রেখো কি ভাইয়া, যে দেখো গ্যাটারম্যানে দেখো শুধু কপার ইউজ করা হয়েছে, আর স্যানমিয়ারে দেখো কি ইউজ করা হয়েছে, Cu2X2, এমনি মনে রাখবা। Cu2 মানে কি, Cu প্লাস, কিউ প্লাস ইউজ করা হয়েছে, আর এখানে কপার ধাতু ইউজ করা হয়েছে। হ্যাঁ, খালি এইটুক জিনিসটা মাথায় রেখো। হ্যাঁ, এইটুক জিনিসটা মাথায় রেখো। ওকে, সিম্পল সিম্পল জিনিস। আচ্ছা, লাস্টের একটা বিক্রিয়া আছে, বিক্রিয়াটা দেখো এখানে যে সায়ানাইড, ওই যে ইয়ার মতো স্যানমিয়ারের মতো, এখানে কি তৈরি হয়েছে, সায়ানাইড। আর সায়ানাইড থেকে দেখো এই যে হাইড্রোলাইসিস করে কি তৈরি হয়েছে, অ্যাসিড। তাহলে এই বিক্রিয়াটা ভাইয়া তোমাদের একটু দেখাই দিই, এটা কেমনে হয়েছে। দেখো আমার কাছে মনে করো সায়ানাইড আছে, ভাইয়া বলো তো সায়ানাইড কে, যে ট্রিপল বন্ড থাকলে ভাইয়া কি বলছিলাম বলো তো, শুরুতে বন্ড কমাইতে হবে, মানে কি বিয়োজন করতে হবে, মানে বিজারণ করতে হবে, তাই তো, বিজারণ করতে হবে। তো বিজারণ যদি করি তাহলে কি তৈরি হবে, CH2NH2, এটা তৈরি হলো। ভাইয়া বলো তো অ্যামোনিয়া দূর করতে হলে আমরা কি দিতাম বলো তো, OH দিতাম, তাই না। OH দিলে কি হইতো, OH দিলে হচ্ছে ওই অ্যামোনিয়ার জায়গায় কি তৈরি হইতো, OH চলে আসতো, তাই তো, OH চলে আসতো। আর তৈরি হইতো নাইট্রোজেন আর হাইড্রোজেন, পানি আর কি। প্লাস এই যে এটার মধ্যে এখন যদি আমরা এটাতে জারণ করি, তখন কি তৈরি হবে, পানি তৈরি হবে, প্লাস সুন্দর মতো অ্যাসিড তৈরি হবে। বুঝতে পারছি বিক্রিয়াটা আসলে কিভাবে হয় বলতো, পুরো স্লাইডটা দেখো, 30 সেকেন্ড পুরো স্লাইডটা দেখা হইলে এবং বোঝা হইলে সুন্দর মতো একটা ওয়াই দিয়ে দিও ভাইয়াকে চ্যাট বক্সে। হ্যাঁ, ঠান্ডা মাথায়, ভাইয়া প্রত্যেকটা ধরে ধরে এক্সপ্লেন করছি। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় পুরোটা দেখে বোঝা হইলে ওয়াই দিয়ে দিও, তারপর ভাইয়া আগাবো সবাইকে সাথে নিয়ে, সমস্যা নেই। হ্যাঁ, 2 মিনিট দেখো, আরামসে দেখো। আমি একটু পানি খেয়ে, ভাইয়া পিপাসা লাগছে। আচ্ছা, লাস্টেরটা আরেকবার বলতেছি, দেখো সায়ানাইড ছিল, সায়ানাইডের মধ্যে বিজারণ করে এটাকে কি বাইর করলাম, অ্যামিন বাইর করলাম, অ্যামিন বানাইলাম, তারপর এটার মধ্যে ওহনো দিলাম, ওহনো দিয়ে কি হইলো, OH চলে আসলো, তারপর এটাকে জারণ করলাম, তখন সুন্দর মতো চলে আসলো। ঠিক আছে, আচ্ছা পুরোটা আরেকবার রিপিট করবো, তোমরা আগে দেখে নাও পুরোটা। হ্যাঁ, আচ্ছা, ফ্লোরোবেনজিন হয় না ভাইয়া, ওই যে ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্বের জন্য এটা হয় না। না, আমার মন সবসময় ফুরফুরা থাকে ভাইয়া। আচ্ছা, ওকে, সো গেল, না না অন্য এক্স থাকতে পারে না ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, ওকে, সো সবাই মোটামুটি দিয়ে দিছে। আমি আরেকবার তোমাদের জন্য ছোট্ট করে একটা রিপিট করি, ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে শুনো। দেখো ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে পানি দিলে কি হয়, এইচ আর সিএল আলাদা হয়ে যায়, নাইট্রোজেন আলাদা হয়ে যায়, আর ওএইচটা ঢুকে যায়। সিম্পল, তার আমি ওই যে পয়েন্টারটা বাইর করি। হ্যাঁ, তারপর এটাতে দেখো ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই অক্সিজেনটা উপরে চলে গেছে, হাইড্রোজেন ক্লোরিনকে নিয়ে গেছে, নাইট্রোজেন আলাদা হয়ে গেছে, আর হাইড্রোজেন ঢুকে গেছে, মানে বেনজিন। তারপর বাকিগুলো দেখো অ্যাজ ইট ইজ, সিম্পল সিম্পল বিক্রিয়া। হ্যাঁ, এই যে আমরা ট্রিপল বন্ড দেখলে বিজারণ করব, অ্যামিন দেখলে ওহনো দিব, তারপর জারণ করব, অ্যাসিড পেয়ে যাব। ঠিক আছে, সিম্পল সিম্পল গুলা। হ্যাঁ, আচ্ছা, তো আশা করি এই জিনিসগুলো আমরা সবাই রিলেট করতে পারছি সুন্দর করে। হ্যাঁ, আশা করি সুন্দর করে রিলেট করতে পারছি। আচ্ছা, আমি একটু পরে ব্রেক দিব, হ্যাঁ বেশি না, আর ঠিক 5টা মিনিট পরে আমি ব্রেক দিব। হ্যাঁ, 5টা মিনিট ভাইয়ের সাথে থাকো, 5টা মিনিট। আচ্ছা, ওকে, তো চলো সামনের দিকে যাই। এইবার দেখো, এই দেখো সেম জিনিসটা কিন্তু এই পাশে আবার লিখছি, দেখছো সেম জিনিসটা এই পাশে আবার লিখছি। এখন সাপোজ তোমার কোয়েশ্চেন করলো, হ্যাঁ, এখন সাপোজ তোমার কোয়েশ্চেন করলো যে ভাইয়া তুমি কার্বন দেওয়া আছে তোমার কাছে, একটা একটা কার্বন আছে তোমার কাছে, কার্বন থেকে তুমি কিভাবে এই অ্যানিলিন তৈরি করবা, এরকম একটা কোয়েশ্চেন। হ্যাঁ, কার্বন থেকে কিভাবে অ্যানিলিন তৈরি করবা। তো দেখো কি করব, ফার্স্টে কার্বনের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড দিব, তাহলে কি হবে, ক্যালসিয়াম কার্বাইড তৈরি হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড। ওই ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে কি দিব ভাইয়া, পানি দিব, তোমরা কিন্তু জানো জিনিসগুলা। তাহলে কি তৈরি হবে, ইথাইন তৈরি হবে। ইথাইনকে যদি আয়রনের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট করি, তখন কি তৈরি হয়, আমাদের সবার পছন্দের বেনজিন তৈরি হয়। ঠিক আছে, আমাদের সবার পছন্দের বেনজিন তৈরি হয়। আচ্ছা, বেনজিনটা তাহলে বেনজিনের স্ট্রাকচারটাই একই, সুন্দর করে বেনজিন তৈরি হয়। পরে যদি আমরা বেনজিনকে কি করি, সুন্দর মতো নাইট্রেশন করি, নাইট্রেশন করলে ফার্স্টে একটা নাইট্রোবেনজিন তৈরি হয়, নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনের মধ্যে যদি আমরা কি করি ভাইয়া বলতো, ওই যে টিন আর HCl দেই, বিজারণ করি, তখন কি তৈরি হয় ভাইয়া বলতো, অ্যানিলিন তৈরি হয়। তারপরে দেখো সুন্দর, NaNO2 HCl HNO2, এটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, তারপর তো সব সেম। বলো ইজি না কঠিন, তোমরাই বলো। যে কোনো জায়গা থেকে তোমরা পারলে কিন্তু খুব সহজে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় তোমরা কনভার্ট করতে পারবা, ঠিক না, তোমরা কিন্তু যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় কনভার্সন করতে পারবা। ওকে, তো এরকম আর কি জিনিসগুলো, খুবই সিম্পল সহজ একটা বিক্রিয়া। হ্যাঁ, খুবই সিম্পল সহজ সহজ বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা তোমরা দেখো। এখন হচ্ছে তোমাদের যে ভাইয়া প্রমিস করছিলাম একটা 5 মিনিটের ব্রেক দিই,
5 মিনিটের ব্রেক, ঠিক 1 ঘন্টা লাগছে আমাদের। এই যে একটা 5 মিনিটের ব্রেক দিলাম। হ্যাপি ব্রেক, সবাই একটু ঘুরে আসো। ব্রেকে আমরা কোনো পড়াশোনা করবো না, টেনশন নিও না। ব্রেকে একটাও পড়াশোনার কথা বলবো না, একদমই টেনশন নিও না। হুম, ব্রেকে একটাও পড়াশোনার কথা বলবো না, টেনশন নাই। ব্রেকে গল্প করব, জাস্ট এমনি নর্মাল গল্পগুলো করব, আচ্ছা, আর আমি কিচ্ছু একটু না। ওদের সঙ্গে জি গল্প করি রোজেন। জি জি ভাইয়া। ওদের আমি কয়েকজনকে বলছিলাম যে এখানে প্রশ্নের উত্তরগুলো দেওয়া পসিবল না। ওরা আমাকে জিজ্ঞেস করছিল দুর্বল বিজারণ, নিয়ন্ত্রিত বিজারণ কার পার্থক্য কি। দুর্বল বিজারণ মানে হচ্ছে কার্বন হাইড্রোজেন ভাইয়া বন্ডগুলো যে ভাইয়া 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 ভাঙবে। ভাইয়া, এটা হ্যাঁ। ব্রেকের পর বললেন, ব্রেকের পর অনেকে গেছে গিয়া। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। ব্রেকের পর, হ্যাঁ ব্রেকের পর 5 মিনিট সময় নিয়ে একটু বললেন, হ্যাঁ। আচ্ছা, ব্রেকের আচ্ছা পর ঠিক একটু আছে। আর এই বলেন। যে যাদের হচ্ছে প্রশ্ন আমি ডিসমিস করছি, খুব বেশি ডিসমিস করি নাই, তবে যাদেরটা করছি এই প্রশ্নগুলো এমন ছিল যে কনসেপ্ট বুকে কিভাবে পড়বো, বা কত মার্কস আসবে, অথবা হচ্ছে পিডিএফটা পাচ্ছি না, উদ্ভাসে ফোন দিয়ে যোগাযোগ করে পাচ্ছি না। ভাই এই প্রশ্নগুলো দয়া করে এই কিউএনডি তে করো না। কিউএনডি তে একেবারে রিলেটেড প্রশ্ন যেগুলো থাকে আচ্ছা, সেগুলো করো। ভাইয়ার জন্য একটা কথা বলি আমি, সেটা হচ্ছে দেখো ভাইয়া, তোমরা স্টুডেন্ট কিন্তু মাশাল্লাহ অনেকজন, হ্যাঁ। তো মনে করো একজন করেও যদি কোশ্চেন করো, মোটামুটি অনেক অনেক কোশ্চেন হয়, আমি সংখ্যাটা বলতেছি না, অনেক হয়। তো এতগুলা কোশ্চেন একটা মানুষের পক্ষে হাত দিয়ে টাইপ করা খুব কষ্টকর। যদি ভয়েস অ্যাসিস্ট্যান্ট থাকতো তাহলে একটা ব্যাপার ছিল, হ্যাঁ। তো এই জন্য একটা ঝামেলা, হ্যাঁ। তো ভাইয়াকে প্যারাটা না দিয়ে একটা কষ্ট করে তোমরা তোমরা আমাকে চ্যাট বক্সে লেখো, ভাইয়া অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যে বাকি কথাবার্তাগুলো আছে যে ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক কিভাবে পড়বো, বা হচ্ছে অন্যান্য জিনিস কিভাবে পড়বো, হ্যাঁ, এটার একটা ছোট্ট অ্যান্সার হচ্ছে, দেখো শাওন ভাইয়াকে জিজ্ঞেস করেও লাভ নাই, আমাকেও জিজ্ঞেস করে লাভ নেই, এটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম ভাইয়া, আমি না ওই কোয়েশ্চেন ব্যাংক পড়ার সময় পাইনি, কারণ আমার ইন্টারে গ্যাপ ছিল, এবং আমার হচ্ছে ইয়ে পড়তে হয়েছে, মানে ওই যে কি বলে বই পড়তে হয়েছে সবচেয়ে বেশি, আমার ইন্টারে অনেক গ্যাপ ছিল। তো এই জন্য আমি বই পড়তে হয়েছে বেশি, বুঝছো, এরকম আর কি ব্যাপারটা। তো এখন এই জিনিসটা একটু মাথায় রাখো, যে তোমরা তোমাদের মতো করে পড়ো, কোনো সমস্যা নাই, খালি মাথায় রেখো কি বেসিকটা ক্লিয়ার রাখো, হ্যাঁ, বেসিকটা ক্লিয়ার রাখো। আচ্ছা, জারিফ জানতে চাইছো বুয়েটের এক্সামের এক্সপিরিয়েন্স। আচ্ছা, বুয়েটের এক্সামের এক্সপিরিয়েন্স আমার খুবই চমৎকার ছিল। মানে চমৎকার ছিল বলতে ছোট্ট একটা গল্প শেয়ার করি, ভাইয়াও আছে, ভাইয়ের সামনে শেয়ার করি। জিনিসটা হচ্ছে এরকম, যে হচ্ছে আমি বুয়েট ভর্তি পরীক্ষা দিতে গেছিলাম, বসছি, বসার পরে আমি হচ্ছে বাম পাশে, আমার একটা মানে বাম পাশে একটা আপু বসছিল। তো ও হচ্ছে ক্যালকুলেটর বের করতেছে, টোটাল 4টা ক্যালকুলেটর বের করছে সে ব্যাগ থেকে, এবং আমি তাকায় ছিলাম ওখানে যে 4টা ক্যালকুলেটর দিয়ে করবেটা কি। তো পরে বুঝলাম যে হচ্ছে যে একটা নষ্ট হলে আরেকটা, এই আর কি ব্যাপারটা। তো আমি নিয়ে গেছিলাম একটা ক্যালকুলেটর, তাও ওই যে নর্মাল গুলা, কারণ কি আমি হচ্ছে ওই যে সাইন্টিফিক ইউজ করতে পারতাম না তখন, হ্যাঁ। তো ঘটনাটা কি হয়েছে, ঘটনাটা হয়েছে কি, যে আমি পরীক্ষা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এমন টাইমে হঠাৎ করে একটা শব্দ শুনতেছি, এরকম একটা শব্দ। তো মানে শুনতে অনেকটা কান্নার মতো লাগতেছিল, তো আমি হচ্ছে বাম দিকে তাকায় দেখি যে আপুটা কান্না করতেছে, মানে ওই যে প্রেসারে পড়ে গেছে, বুঝছো তো, নার্ভাস ব্রেকডাউন বলে এটাকে। তো প্রেসারে পড়ে যাওয়ার পরে সে কান্না করতেছিল। এবং তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, বুয়েট ভর্তি পরীক্ষা চলতেছে, আমার কি সিম্প্যাথি আসবে না রাগ উঠবে, যে আমার মনোযোগ নাই, মনোযোগ নষ্ট হইতেছে, বলো তো আমার কি হওয়া উচিত ওই সময়? অবশ্যই আমার মারাত্মক রাগ উঠছে, অনেক রাগ উঠছে। এবং সে যে কান্না করতেছে, সে কান্না করুক, জাহান্নামে যাক, আমার কিচ্ছু যায় আসে না, হ্যাঁ। তো সে হচ্ছে, হ্যাঁ গল্পটা শোনা শোনা লাগবে, যারা আমার ক্লাস করছে তারা শুনছো। তো জিনিসটা হচ্ছে এই যে রাগ উঠতেছে না মারাত্মক, সে আবার কি করতেছে জানো, সে হচ্ছে ওই যে বেঞ্চ ধরে ধরে কাঁদতেছে আর কি, বুঝছো। তো মেজাজ মেজাজ খারাপ হয়ে যেতেছে, যে বেটি তুই কান্না করার কাজ, তুই কান, তুই ইচ্ছা মতো কান, তুই আসল দইরা ওনা দইরা, ওরা সবাইরে দইরা কান, সমস্যা নাই, আমার জ্বালাইতেছিস কেন। তো মেজাজ মেজাজ খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমি খুব বিরক্তি প্রকাশ করে তার দিকে একটা লোক দিছি, তারপর দেখি সে থেমে গেছে। তো এই আর কি ঘটনা ছিল আমার বুয়েট ভর্তি পরীক্ষা। আর বুয়েট ভর্তি পরীক্ষা বের হওয়ার পরে সবাই বলতেছিল, যারা জ্ঞানী গুণী পণ্ডিত ছিল, তারা বলতেছে আর প্রশ্ন তো মানে একদম কি হইছে, একদম সোজা একটা প্রশ্ন হইছে, এরকম আর কি ব্যাপার স্যাপার, এই আর কি। তো মানে এরকম একটা ভাব নিছে কয়েকটা ছেলে পেলে, যে মনে করো প্রশ্ন তো একদম সোজা। তো মনে করো ওদের কথা শুনে আমারই মাথা গরম হয়ে গেছিল, যে কয় কি বলা, আমি তো নিজেই বুঝলাম না যে কি পরীক্ষা দিলাম না কি পরীক্ষা দিলাম না। তো এরকম ছিল বুয়েটের ঘটনা। আর জাহাঙ্গীরনগরে যখন পরীক্ষা দিতে গেছি, আমি আমার ভুলবশত হাঁটতে হাঁটতে সাপের উপরে পাড়া দিয়ে দিছিলাম। তারপর মোটামুটি আমার কলিজা 5 মিনিটের জন্য অফ হয়ে গেছিল। তো এরকম মানে কয়েকটা মানে কি বলে রোমহর্ষক ঘটনা আছে। তো যাই হোক, এরকম ঘটনাগুলো হচ্ছে শেয়ার করবো ইনশাল্লাহ পরে কোনো এক সময়, রোজেন কথা তুই তো হবে। একটু ওদের হচ্ছে কিউএনডি তে একবার চোখ বুলাই যা, তাহলে হচ্ছে তুই কিরণের চোখ হচ্ছে বলা যাবো? জি হ্যাঁ, জি জি, তাহলে এক হচ্ছে মিনিট তুই পরে আসতেছি। বুঝতে পারবি যে ওদের হচ্ছে প্রশ্নগুলো কোথায়। ওকে ওকে ভাইয়া, জি।
কয়টা আচ্ছা, আছে? 10টা প্রশ্ন আছে মনে হয়। 10টা প্রশ্ন আছে। আচ্ছা, আমি দেখতেছি। ওকে, আমাদের হচ্ছে মোটামুটি 5 মিনিট টাইম শেষ, আমরা ক্লাস শুরু করব। তো তারপর একটু দেখি ভাই, অ্যাডমিশনের জন্য মেইন বই, কনসেপ্ট বই, কোশ্চেন বই পড়লেই কি হবে না? অবশ্যই না হবে। ওগুলো না, তুই ওগুলো না, তুই এত হচ্ছে একটু কিছু ব্যাপার, ওদের দিকে রিলেভেন্ট কিছু কোশ্চেন জি আছে, জি জি, আচ্ছা নাইট্রোজেন আচ্ছা কিভাবে আচ্ছা। অপসারিত হয় নাইট্রোজেন এভাবে। বিজারণে কি জিঙ্ক এইচসিএল প্লাস জিঙ্ক অ্যামালগাম প্লাস এইচসিএল ইউজ করা যায়? আচ্ছা, ওইটা তুমি যেটা বলছো ক্লিমেনসেন বিজারণ, হ্যাঁ, ওইটাও সেম কাজই করে, বিজারণের মতোই কাজ করে। ওইটা আসলে অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে কাজ করে ভাইয়া, বুঝছো? ওইটা অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে কাজ করে, হ্যাঁ। এক একজনের জন্য এক একটা। মনে করো তোমার সামনে তোমার চাচারে নিয়ে আসলে তো তুমি একটু ভয় পাবা না, কিন্তু আব্বারে নিয়ে আসলে ঠিকই ভয় পাবা, ওই আর কি। আচ্ছা, ডাইমার কি? ডাইমার হচ্ছে দুইটা অণু একসাথে জোড়া লেগে থাকলে ওটা ডাইমার বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে কনসেপ্ট বুকে দেওয়া স্যান্ডমিয়ার রিঅ্যাকশন অনলি ক্লোরিন আর ব্রোমিন ইউজ করে, আর বুয়েট 07 এ ইউজ করা হয়েছে আয়োডোবেনজিন ইউজ করে। না, শুধু ক্লোরিন আর ব্রোমিন ইউজ করে, যেটা যেটা স্যান্ডমিয়ার সেটা। আচ্ছা, তারপর হচ্ছে রোজেন একটু, জি, এখানে স্যানমের রিয়াকশন হতেছে আয়োডিন দিয়েও হয়, কিন্তু আমাদের বইতে সেটা নাই, আমাদের উল্লেখ সিলেবাসে করা নাই সেটাও নাই। এক্স্যাক্টলি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো এই ও জন্যই যদি মানে হচ্ছে গুগল করে স্যানমের রিয়াকশন উইথ আয়োডোবেনজিন এভাবে লিখলে হচ্ছে ও আনসারটা পেয়ে যাবে। ওই ওই ওটা হ্যাঁ, জি আমাদের ভাই, ওইটাই। সিলেবাসে নাই। ওটা আমাদের সিলেবাসে নাই, মানে মেইন কাহিনী হচ্ছে স্যানমেয়ার ক্লোরিন আর ব্রোমিন নিয়ে করছিল, ওই আয়োডিনটা ওদের সাথে রিলেটেড। এক্স্যাক্টলি, তো ওইটা এক্স্যাক্টলি। লেখা যায় স্যানমেয়ার মানে রিয়েলি ক্লোরিন আর ইয়া নিয়ে করছে, ব্রোমিন নিয়ে করছে। তো এই জন্য আমরা ওদেরকেই ইনিশিয়াল বিক্রিয়া ধরে নিই, যে ক্লোরিন আর ইয়া যেটা ব্রোমিন যেটা ওইটা স্যানমেয়ার করছে, আর বাকি যতগুলো আসছে আয়োডিন বলো সায়ানাইড বলো, এগুলো হচ্ছে রিলেটেড, এই আর কি, নাথিং এলস। আচ্ছা, নাইট্রোজেন সরাসরি অপসারিত হয় কেন? কারণ কি ভাইয়া, নাইট্রোজেন অন্যান্য যৌগের সাথে যুক্ত হওয়ার চেয়ে নিজেরা যুক্ত হইলে কি হয়, বেশি স্থিতিশীল কাঠামো গঠন করে, তাই। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে কি ডায়াজোনিয়াম সল্টের স্ট্রাকচারটা, ডায়াজোনিয়াম সল্টের স্ট্রাকচারটা রেজোনেন্সের মতো কাজ করে, যেটা রেজোনেন্সের টপিকে পড়ানো হয়েছে, হ্যাঁ। আর হচ্ছে গ্যাটারম্যান স্যান্ডমেয়ার বিক্রিয়া কপার ব্যবহার করা হয়, বাট একটাতে কপার ধাতু আর একটাতে কপার 2+, সরি কপার প্লাস আয়ন ব্যবহার করা হয়। দুইটাতে শক্তির মাত্রা দুই রকম, তাই, আর কিচ্ছু না। আচ্ছা, ভাইয়ার বইটার ব্যাচ কত? আচ্ছা ভাইয়া 15 ব্যাচ। আচ্ছা, তারপর হচ্ছে রাইমার টাইমের বিক্রিয়া, এটা অলরেডি গত লেকচারের জিনিস, হ্যাঁ, এটা গত লেকচারের জিনিস, একটু ভিডিওটা দেখে নিও কষ্ট করে। ভাইয়া ত্রিপলিতে পারেন? হ্যাঁ ভাইয়া ত্রিপলিতে পড়ি। তারপর শাহান ভাইয়ের ভয়েস চিনতে পারি না এতক্ষণ, হ্যাঁ শাহান ভাই মনে হয় একটু অসুস্থ। আচ্ছা, তারপর হচ্ছে উলফ কৃষ্ণা রিডাকশন, উলফ কৃষ্ণা রিডাকশন হচ্ছে অ্যালডিহাইড অ্যাসিড কিটোন এগুলার রিঅ্যাকশন, হ্যাঁ, ওগুলাতে একটু দেখে নিও কষ্ট করে। আচ্ছা, তারপর হচ্ছে এই তো, আর তো মনে হয় ভাইয়া কিছু নাই, তাই না? আচ্ছা, নাই, আরেকটা আছে, থ্যাংক ইউ। অর্থোপ্যারা নাইট্রোঅ্যানিলিন প্রিপারেশন বইতে আছে। ওই যে বললাম না ভাইয়া, ওই অর্থোপ্যারা তখনই হবে যখন অ্যানিলিনকে আমরা ফিডেলক্রাফট অ্যাজাইলেশন করব, তখন জিনিসটা কি হয়, তখন জিনিসটা আবার অর্থোপ্যারাতে কনভার্ট হয়ে যায়। সো বিশাল কাহিনী আছে, তো অত পেঁচানোর দরকার নাই আর কি, হ্যাঁ, এই। আচ্ছা, তো এটা গেল লাইভে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ, মনে হয় শেষ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমরা থ্যাংক ইউ। বাকিটা সামনে দিয়ে যাই। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো হচ্ছে আমাদের আশা করি এইটুক পর্যন্ত আমাদের সবার পড়া শেষ। আচ্ছা, তো এরপর হচ্ছে এটা শেষ, তো চলো এবার সামনের দিকে যাই। ওকে, এখন হচ্ছে আমরা কি পড়বো, দেখো সুন্দর সুন্দর জিনিস বাকি আছে আমাদের, সহজ সহজ জিনিস। এখন হচ্ছে আমরা পড়বো ডায়াজোনিয়ামের বিজারণ। আচ্ছা, ডায়াজোনিয়ামের বিজারণটা অনেক সোজা, বুঝছো? চলো আমি আগে দুইটা বিক্রিয়া লিখি, তারপর এক্সপ্লেন করব। ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ প্লাস ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ প্লাস, দুই ধরনের বিজারণ কাজ করে এখানে। একটা হচ্ছে দেখো এখানেও 4H, এখানেও 4H, কিন্তু একটাতে আমরা স্টেনাস ক্লোরাইডের বিজারণ করব HCl এর উপস্থিতিতে, আরেকটাতে হচ্ছে আমরা জিঙ্কের বিজারণ করব HCl এর উপস্থিতিতে। দুইটাতে দুই রকম পদার্থ তৈরি হয়, জাস্ট এইটাই দেখানোর জন্য, হ্যাঁ, আর কিছু না। হ্যাঁ, জাস্ট এই দুইটা দেখানোর জন্য, নাথিং এলস। দেখো কি হয়, কি তৈরি হচ্ছে, প্লাস HCl, আর এখানে কি তৈরি হচ্ছে, জাস্ট এটা দেখানোর জন্য, নাথিং এলস, প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, তোমরা কি খেয়াল করছো ভাইয়া, এখানে নাইট্রোজেন মুক্ত হয়নি, আর এখানে হচ্ছে নাইট্রোজেন আলাদা যৌগ গঠন করেছে, আলাদা যৌগ গঠন করেছে, ঠিক আছে? সো আমরা বুঝতেই পারতেছি জিঙ্কটা বেশি তীব্র, এজন্য ও আলাদা করে দিছে, হ্যাঁ। তো বিক্রিয়াগুলো কিভাবে হয় সেটাও লিখে দিই। স্টেনাস ক্লোরাইড প্লাস HCl, এটা যদি রিয়াকশন করে তাহলে স্টেনাসের যোজনী 4 হয়ে যায়, প্লাস দুইটা H, আর জিঙ্ক প্লাস HCl কিভাবে রিয়াকশন করে, জিঙ্ক ক্লোরাইড তৈরি করে এবং বিজায়মান হাইড্রোজেন তৈরি করে। তো এই যে এটাই বুঝতেছি, এটা তীব্র, তাই হচ্ছে নাইট্রোজেন আলাদা করে দেয়, আলাদা করে। আর এটা হচ্ছে কম তীব্র আর কি, হ্যাঁ, কম তীব্র, তাই হচ্ছে আলাদা করে না, আলাদা করে না। তোমাদের শুধু একটা কথাই জিজ্ঞেস করব, বিজারণ যে দুইটা ভাবেই হইতে পারে, এই পার্থক্যটা তোমরা বুঝতে পারছো?
একটু চ্যাট বক্সে ভাইয়া জানাও তো, মানে একটাতে নাইট্রোজেন আলাদা হয়ে যায়, একটাতে নাইট্রোজেন আলাদা হয় না। আলাদা বলতে দেখো এখানে দুইটা নাইট্রোজেন আছে, দুইটাই আছে, আর এখানে দুইটা আছে বাট আলাদা আলাদা, একটা একটা দুইটা। গুড, এইটাই জাস্ট পার্থক্য দেখানোর জন্য, হ্যাঁ, নাথিং এলস, পার্থক্য দেখানোর জন্য, হ্যাঁ ঠিক আছে। তো জিনিসটা আরেকবার বলি, জিনিসটা কি হয়েছে, স্টেনাস ক্লোরাইড দিয়ে যদি স্টেনাস দিতাম তখন এটা হইতো, কিন্তু স্লো রিঅ্যাকশন হইতো, অনেক স্লো রিঅ্যাকশন হইতো, হ্যাঁ। তো জিনিসটা একটু খেয়াল করে দেখো যে এই যে N2টা একসাথে আছে, আমি একটু কালার পেনটা চেঞ্জ করি, এক মিনিট। হ্যাঁ, এই যে নাইট্রোজেনটা একসাথে আছে, এখানেও দেখো নাইট্রোজেন দুইটা একসাথেই আছে, কিন্তু এখানে দেখো একসাথে ছিল কিন্তু নাইট্রোজেন দুইটা আলাদা হয়ে গেছে। সো এই যে আলাদা করে দেয় কারা, যারা তীব্র তীব্র বিজারক হয়। তো দেখো তীব্র বিজারক হিসেবে জিঙ্ক কি করছে, আলাদা করে দিছে, আর স্টেনাস ক্লোরাইডটা একটু মৃদু, সো এই জন্য তারা আলাদা করতে পারে না। জাস্ট এই পার্থক্যটা বোঝানোর জন্যই এত কিছু করা, হ্যাঁ। তো যারা মোটামুটি বুঝছিলা তারা কি এখন বুঝছো, এখন কি টপিকটা বুঝতে পারছো সুন্দর করে? আচ্ছা, ভেরি গুড। আবারও বলতেছি, জিঙ্ক অ্যামালগামটা ভাইয়া ক্লিমেনসেন বিজারণ অ্যালডিহাইড কিটোনের জন্য, হ্যাঁ। ওকে, আচ্ছা গেল। ওকে, ওই যে ভাইয়া বললাম যৌগের নাম যখন দরকার পড়বে ভাইয়া লিখে দিব নিচে, আর যখন দরকার পড়বে না তখন কিন্তু ভাইয়া শুধু কালারটাই লিখবো, হ্যাঁ। আপাতত এটা দরকার নেই, সেই লেখার দরকার নেই, হ্যাঁ। ওকে, সো চলো সামনের দিকে যাই। ওকে, থ্যাংক ইউ রিপ্লাই দেওয়ার জন্য। এবার আসে হচ্ছে যুগল আয়ন বিক্রিয়া বা কাপলিং বিক্রিয়া, যেটা আমাদের কাঙ্ক্ষিত একটা বিক্রিয়া, খুবই সহজ সিম্পল একটা বিক্রিয়া। এই বিক্রিয়া করতে আমাদের বেশি সময় লাগবে না। তো চলো পড়ে ফেলি। মনে করো আমাদের কাছে হচ্ছে একটা ডায়োজোনিয়াম লবণ আছে, ডায়োজোনিয়াম লবণ আছে। এই ডায়োজোনিয়াম লবণের সাথে আমরা কি নিলাম, মনে করো যে কোনো একটা অ্যারোমেটিক যৌগ নিলাম, যে এখানে একটা জেড থাকতে পারে। এই রিঅ্যাকশনটা কি হবে জানো, এই এইচটা সিএল এর সাথে বিক্রিয়া করবে, তাহলে কি তৈরি হবে, HCl প্লাস, দেখো দুইটা অ্যারোমেটিক যৌগ, ও কি হলো হঠাৎ করে, হ্যাঁ, দুইটা অ্যারোমেটিক যৌগ নাইট্রোজেনের মাধ্যমে জোড়া লেগে গেল। খেয়াল করো, দুইটা অ্যারোমেটিক যৌগ নাইট্রোজেনের মাধ্যমে জোড়া লেগে গেল। এই যে জোড়া লেগে যাওয়ার যে জিনিসটা, ব্যাপারটা এজো যৌগ যে তৈরি হয়েছে, এই ব্যাপারটা, এইটাকে বলা হয় হচ্ছে যুগলায়ন বা কাপলিং, যুগলায়ন বা কাপলিং রিঅ্যাকশন, ঠিক আছে, কাপলিং রিঅ্যাকশন। এখন জেড এর জায়গায় কি কি হইতে পারে ভাইয়া, জেড এর জায়গায় হচ্ছে ওইচ হইতে পারে, জেড এর জায়গায় হচ্ছে অ্যামিন হইতে পারে, অথবা জেড এর জায়গায় হচ্ছে মনে করো ডাইমিথাইল অ্যামিন হইতে পারে, হ্যাঁ, ডাইমিথাইল অ্যামিন হইতে পারে। সো এই তিনটা জিনিস হইতে পারে জেড এর জায়গায়, আর অনেক কিছু হইতে পারে, মানে আপাতত আমাদের দরকার জেড এর জায়গায় এই তিনটা হইতে পারে। তো তোমরা একটু কষ্ট করে দেখো এই জিনিসগুলো আসলে কি, জিনিসগুলো আমি আবারও বলি, ঠান্ডা মাথায় দেখো। এই এইচটা সিএল এর সাথে রিঅ্যাক্ট করবে, HCl আকারে আলাদা হয়ে যাবে। আর দেখো তাহলে নাইট্রোজেনের একটা হাত খালি, এখানেও একটা হাত খালি, এই খালি হাতগুলো এই যে দেখো কি সুন্দর জোড়া লেগে গেছে, জোড়া লেগে যে এই যে দুইটা জিনিসে একটা জিনিস তৈরি হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু অ্যালকোহলও পড়ছিলা, তাই না, লিবারম্যান টেস্টও পড়ছিলাম, মনে পড়ার কথা তোমাদের। তো এই দুইটা যে একসাথে হয়ে গেছে, এটাকেই বলা হয় ভাইয়া যুগলায়ন বা কাপলিং, মানে দুইটা আলাদা জিনিস একত্র হয়ে গেছে, যুগল হয়ে গেছে, কাপল হয়ে গেছে, এটাকে বলা হয় হচ্ছে যুগলায়ন বিক্রিয়া বা কাপলিং বিক্রিয়া, তাই না, ইন্ডোফেনলে পড়ছিলাম, ভেরি গুড, এই তো লক্ষ্মী ছেলে পেলে নাম মনে আছে। আচ্ছা, তো এটার রিয়াকশন গুলা তোমরা দেখো তো, যে বিভিন্ন নির্দেশক পড়ছো না ভাইয়া, বাটার ইয়েলো, তারপর ওই যে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, এগুলো পড়ছো না, এই যে রিয়াকশন গুলা দেখো, এই যে সুন্দর মতো রিয়াকশন গুলা দেওয়া আছে, দেখো এইচ আর সিএল বিক্রিয়া করছে, 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 দেখছো চারটাতেই, আর বাকি প্রোডাক্ট গুলো উৎপন্ন হয়েছে, খেয়াল করছো? আচ্ছা, এটা হচ্ছে অ্যানিলিন ইয়েলো, এটা তোমাদের জন্য যে রিলেট করার জন্য সুন্দর মতো লিখলাম আর কি, অ্যানিলিন ইয়েলো, আর এটা হচ্ছে মিথাইল রেড, হ্যাঁ, রিলেট করার জন্য ছবিগুলো দেওয়া। তো বলো তোমরা কি এখন সবাই সুন্দর মতো রিলেট করতে পারছো যে নির্দেশকগুলা, বলো তো সবাই একটু কষ্ট করে চ্যাট বক্সে, এখন কিন্তু রিলেট করতে পারা উচিত, দেখো সবগুলাই যুগলায়ন বিক্রিয়া, তাই না, সবগুলাই যুগলায়ন বিক্রিয়া, একদম সিম্পল সিম্পল জিনিস কিন্তু, হ্যাঁ, সবগুলাই কিন্তু যুগলায়ন বিক্রিয়া। আশা করি সবাই সুন্দর মতো বুঝছে। বাটার ইয়েলো একটা নির্দেশক ভাইয়া, বুঝছো? এই না না মরিচ, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লাগে দেখতে, বাট হচ্ছে আসলে জিনিসটা এরকম না আর কি, হ্যাঁ, আসলে জিনিসটা এরকম না। আচ্ছা, না না মুখস্থ না, খালি টেকনিকটা বুঝে রাখো, এগুলো কখনো আসে না, এটা জাস্ট তোমাদের দেখার জন্য ভাইয়া, কেমিস্ট্রি অ্যাকচুয়ালি অনেক মজার যদি বুঝি, হ্যাঁ। তো এখানে ওই যে আগের যে আমরা একটু আগে রিঅ্যাকশনটা বললাম না, কাপলিং কি করে, HRCl বিক্রিয়া করে, বাকি সব সেম, এখানেও সেম, দেখো HRCl বিক্রিয়া করছে, HRCl বিক্রিয়া করছে, HRCl বিক্রিয়া করছে, HRCl বিক্রিয়া করছে, বাকি সব কিন্তু সেম, সবাই খেয়াল করছো? এই তো এরকম আর কি ব্যাপারটা। এবার তোমাদেরকে একটা কথা বলি, পরীক্ষায় সংকেত আসে, সংকেতের জন্য 10 নাম্বার আসে বুয়েটে, ওই সংকেত মুখস্থ করতে যেয়ে যদি বাকি 190 নাম্বার ভুলা যাই, তাহলে কিন্তু আসলে আমাদের সংকেত পড়া দরকারই নেই, বুঝতে পারছি, শেষ,
একদম সহজ কথা। তো শুধু শুধু কষ্ট করে সংকেত মনে রাখার দরকার নেই। যদি তোমরা চাও স্কিপ করতে পারো, 10 নাম্বার দিয়ে কিছু যায় আসে না, ওই 190টা মানে 190 পাওয়া লাগবে। হ্যাঁ, এটা মাথায় রেখে আমি বলবো আজকে কয়েকটা টেকনিক নিয়ে বলবো যে কিভাবে বইয়ের বা ঢাকা ভার্সিটিতে একটু ভালো করা যায় অর্গানিকে। হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন আমরা যেটা পড়বো বায়ো অণু। বায়ো অণু পড়বো, বায়ো অণু। আচ্ছা, একটা ছোট্ট ফিডব্যাক নেই। ফিডব্যাকটা হচ্ছে এই যে এতক্ষণ যে অ্যামিন পড়লাম আমরা, যে অ্যামিন গুলা পড়লাম, যুগলাইন টুগলাইন সহ যে অ্যামিন গুলা পড়লাম, সবগুলোকে আমরা ঠিকঠাক মতো বুঝতে পারছি? বলো তো ভাইয়া কষ্ট করে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ কষ্ট করে বোঝার জন্য। আচ্ছা রাতুল, এটা লাস্টে একটু দিও। হ্যাঁ, আমি হচ্ছে জিনিসটা তোমাকে বুঝাবো না রাতুল। হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, বিক্রিয়া মনে না থাকলে সমস্যা নাই, টেকনিকটা মনে রাখলে হবে। হ্যাঁ, আজকে পোলটা নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে 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 ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। আর যারা হচ্ছে শুরু দিকে জয়েন করো নাই ভাইয়া, হ্যাঁ সাব্বির, তো একটু ভিডিওগুলো দেখে নিও, তাইলে আশা করি বুঝতে পারবো। হ্যাঁ, এক একটা টপিক 3 থেকে 4 বার করে রিপিট করা। হ্যাঁ, আচ্ছা। তো দেখি বায়োলজিক্যাল অণুর মধ্যে প্রথমে আমরা যেটা পড়বো, তোমাদের কি আশা করি এইটার কথা মনে আছে? আমি এখন যেটার নাম লিখবো, আমাকে খালি একটু বইলো এটার নামটা কি, শর্টকাটে বলবা। এটার নামটা কি ভাইয়াকে শর্টকাটে বলো, ঠিক আছে? এটা বইলো, বলো তো ভাইয়া এটার নামটা কি, মনে পড়ে? হ্যাঁ, এটা কিন্তু সবাই পারবা, গুড। এটা হইলো অ্যামিনো মূলক আর এটা হইলো অ্যাসিড মূলক, তাহলে এটা কি অ্যামাইনো অ্যাসিড। শেষ, সহজ কথা। তাহলে দুইটা অ্যামাইনো অ্যাসিডকে যদি আমরা মিলাই দেই, হ্যাঁ, দুইটা অ্যামাইনো অ্যাসিডকে যদি মিলাই দেই তখন কি তৈরি হবে চলো একটু দেখি। দেখো, এই এইচ আর এই ওএইচ এর বিক্রিয়া হবে। এইচ আর ওএইচ এর বিক্রিয়া হলে কি তৈরি হবে ভাই বলো তো? পানি তৈরি হবে। পানি প্লাস বাকি কি তৈরি হলো দেখো, H2N, CHR, সি ডাবল বন্ড ও NH, CHR, COOH। তো আমরা কিন্তু সবাই বুঝতেই পারতেছি এটা একটা কিন্তু ডাইমার টাইপের। হ্যাঁ, দুইটা অণু একসাথে হয়েছে। তো এইটাকে আসলে আমরা কি বলতেছি বলতো ভাইয়া? পেপটাইড বন্ড, তাই না ভাইয়া? এটাকে আমরা বলতেছি হচ্ছে পেপটাইড বন্ড। এটাকে বলতেছি পেপটাইড বন্ড, আর এই জিনিসটাকে বলতেছি আমরা প্রোটিন, তাই না? এই জিনিসটাকে বলতেছি প্রোটিন, কারণ কি দুই বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড মিলে যেটা তৈরি করে সেটাই হচ্ছে প্রোটিন। আর এই যে যে বন্ডটা হইলো এটা কিন্তু পেপটাইড বন্ড। দেখছো বায়োলজি চলে আসছে। হ্যাঁ, এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে পেপটাইড বন্ড। একদম সিম্পল না জিনিসগুলো? পেপটাইড বন্ড। আর ওইটাকে যদি পলিমার করি তখনই আমরা কি পাবো, সরি, এটাকে যদি পলিমার করি তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো হচ্ছে পলিপেপটাইড বন্ড। তখন আমরা পাবো হচ্ছে পলিপেপটাইড বন্ড। হ্যাঁ, আচ্ছা। তো পেপটাইড পলিপেপটাইড আশা করি বুঝছি। এরপর চলো আরো সিম্পল সিম্পল জিনিসগুলো আমরা পড়বো। দেখো তাহলে কি হলো ভাইয়া বলতো, এখানে কি আসলে ঘনীভবন বিক্রিয়া হয়েছে না বলতো? ঘনীভবন, ঘনীভবন কাকে বলে? ঘন হওয়া। ঘন হওয়া মানে কি পানি চলে যাওয়া। এই দেখো পানি চলে গেছে না, এখানে পানি, পানি চলে গেছে, সো এটাকে আমরা কি বলবো? ঘনীভবন বিক্রিয়া বলবো। হ্যাঁ, ঘন হয়েছে আরো, এটাকে আমরা বলবো ঘনীভবন বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তো আশা করি জিনিসগুলো আমরা সবাই বুঝতেছি একটু একটু করে। তো চলো এখন আবার আরেকটা, ওরে সরি হঠাৎ করে অন্য জায়গায় চলে গেছে। আচ্ছা, এটা দেখো। তো এরপর দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বায়োলজির আরেকটা জিনিস, আলফা বিটা কাহিনী। এগুলো কিন্তু বায়োলজিতে পড়ছি আমরা সুন্দর করে, তাই না? সুন্দর করে পড়ছি। তো বায়োলজিতে কি পড়ছি দেখো, OH নিচে থাকলে আমরা এটা কি বলতাম? আলফা, 1 নাম্বার কার্বনে। আর OH যদি উপরে থাকতো এটাকে আমরা কি বলতাম ভাই বলো তো? বিটা, ঠিক না? বায়োলজিতে পড়ছি এগুলা। হ্যাঁ, তো একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু বায়োলজিতে একদম বেসিক প্রথম পত্রে 3 নাম্বার অধ্যায় কোষ রসায়নে এটা খুব ভালো মতো পড়ছি, যে হচ্ছে ওরা কিভাবে বন্ধন করে, কার্বন কার্বন 1 নাম্বার আর 4 নাম্বার। হ্যাঁ, কার্বন কার্বন 1 নাম্বার আর 4 নাম্বার, এই দুইটা কার্বন মিলেমিশে তারা কি তৈরি করে? একটা অক্সিজেনের বন্ড তৈরি করে। ওই অক্সিজেনের বন্ডটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। ওই অক্সিজেনের বন্ডটাকে বলা হয় ভাইয়া কি? গ্লাইকোসাইডিক বন্ড। এগুলো কিন্তু আমরা জানি। আর দেখো সহজ একটা কথা বলে দিই, একদম সহজ কথা, না না মাথা ঘুরানোর কিছু নাই, একদম সোজা। দেখো 1 নাম্বার আর 4 নাম্বার কার্বনে যদি আলফার মধ্যে সম্পর্ক হয় তাহলে এটাকে বলি স্টার্চ। আর 1 নাম্বার আর 4 নাম্বার কার্বনে যদি বিটার মধ্যে সম্পর্ক হয় এটাকে বলবো সেলুলোজ। সিম্পল, ঠিক আছে? 1 আর 5 না ভাইয়া, 1 আর 4। হ্যাঁ, 1 আর 4 পেন্টোজ সুগার তো ভাইয়া, একটা 5 নাম্বারটা তো বাইরেই, 4 নাম্বারটার সাথে হয়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক এটা বায়োলজির টপিক। তারপর একটু ছোটখাটো ভাবে বলি যে স্টার্চ হচ্ছে কি আলফার জন্য হয়, আর সেলুলোজ হচ্ছে বিটার জন্য হয়, ঠিক আছে? স্টার্চ হচ্ছে আলফার জন্য হয়, সেলুলোজ হচ্ছে বিটার জন্য হয়। আচ্ছা, ওকে। সো এই তো এইটুক মোটা, সরি এগুলো তো হেক্সোজ সুগার 4 নাম্বারের সাথে হয়, সরি। তো আশা করি এই জিনিসগুলো আমরা তাহলে বুঝে গেছি, ঠিক আছে?
আচ্ছা, ওকে। তো কোষ রসায়নের জিনিসগুলোকে আমরা পড়ি, হ্যাঁ, এগুলো আঁকতে দিবে না, এগুলো জাস্ট বোঝানোর জন্য যে গ্লাইকোসাইডিক বন্ড কাটা কোনটা, কার্বন 1 আর 4 নম্বরের মধ্যে যে বন্ড হয় সেটা গ্লাইকোসাইডিক বন্ড। যদি আলফা বন্ড হয় তাহলে ওটাকে বলবো স্টার্চ, যদি বিটা বন্ড হয় তাহলে বলবো সেলুলোজ। সিম্পল ছোটখাটো জিনিস, হ্যাঁ, এগুলো কিছু আসে না, অবজেক্টিভ আসে, তাই আর কি দেখানো। আচ্ছা, তারপর হচ্ছে দেখো আমাদের একটা কি আছে সুন্দর আরেকটা টপিক। এখন আরেকটা জিনিস পড়বো, জুইটার আয়ন। জুইটার আয়ন দেখো, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ। এই জুইটার আয়নটা একটু ইম্পর্টেন্ট। দেখো এই যে NH2 মুক্তজোর CHR COOH, এটা আসলে কি? এটা হচ্ছে আমার এই যে অ্যামিনো অ্যাসিড, তাই তো? এটা হচ্ছে আমার অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, এখানে কি হয় জানো? এখানে হয় হচ্ছে নরমালি তারা কি করে, এই এইচটা এই মুক্তজোরের কাছে চলে আসে। মুক্তজোরের কাছে চলে আসলে তারা কি তৈরি করে দেখো তো, H3N পজিটিভ CHR COO মাইনাস। দেখো একই সাথে প্লাস মাইনাস মানে কি, নিউট্রাল আয়ন তৈরি করে। নিউট্রাল আয়ন তৈরি করে, এটার নামই হচ্ছে জুইটার আয়ন। এটার নামই হচ্ছে জুইটার আয়ন। ওকে, এটার নাম হচ্ছে জুইটার আয়ন। জুইটার আয়ন কোথায় ইউজ করা হয়? মেডিকেলে ইউজ করা হয়, মেডিকেল বিভিন্ন কাজের জন্য ইউজ করা হয়। তাহলে মেডিকেল ইউসেজের জন্য জুইটার আয়ন ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, এটার নাম হচ্ছে জুইটার আয়ন। আচ্ছা, এটার দুইটা কেস আছে, দুইটা কেস দেখাই। এটার মধ্যে যদি আমরা H প্লাস দেই, H প্লাস দেই মানে হচ্ছে অম্লীয় মাধ্যম। অম্লীয় মাধ্যম, অম্লীয় মাধ্যমে ও কি করে, এই H প্লাসটা মাইনাসের সাথে বিক্রিয়া করে, কি তৈরি করে দেখো, মাইনাসের সাথে বিক্রিয়া করে, 1 মিনিট দাঁড়াও, মাইনাসের সাথে বিক্রিয়া করে তৈরি করে CHR COOH। দেখো ওভারঅল সে প্লাস হিসেবে কাজ করে তখন। আর এটাকে যখন আমরা ক্ষারীয় মাধ্যমে নিই, ক্ষারীয় মাধ্যমে নিই, ক্ষারীয় মাধ্যমে নিই, তখন এই প্লাসের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে, প্লাস বাকি অংশটা তৈরি করে দেখো H2N CHR COO মাইনাস, মানে কি নেগেটিভের মতো কাজ করে। সো ওভারঅল যদি তোমাদেরকে একটা সুন্দর মতো ব্যাখ্যা দিই, ব্যাখ্যাটা হচ্ছে জুইটার আয়ন হচ্ছে এমন একটা আয়ন যে একই সাথে প্লাস মাইনাস আকারে থাকতে পারে, মানে অ্যামাইনো অ্যাসিডের হাইড্রোজেনটা অ্যামিনের কাছে চলে যায়, অ্যামিনের কাছে চলে যায় এবং প্লাস মাইনাস উভয় আকারে থাকতে পারে। সো যখন অম্লীয় মাধ্যম নেই তখন প্লাস মাইনাস প্রশমিত হয়ে যায়, প্লাসটা থেকে যায়। আর যখন ক্ষারীয় মাধ্যম নেই তখন প্লাস মাইনাস মানে প্রশমিত হয়ে, মানে মাইনাস প্লাস প্রশমিত হয়ে তখন মাইনাসটা থেকে যায়। এই আর কি, এটা একটা বাফারের মতো কাজ করে অনেকটা, বুঝছো? বাফারের মতো কাজ করে। এটা মেডিকেল সাপ্লাই ব্যবহার করা হয়, এটা হচ্ছে মেডিকেল সাপ্লাই ব্যবহার করা হয়। ওকে, এবার বলো বায়ো অণু, সবাই বুঝতে পারছি ঠিকঠাক মতো? চ্যাট বক্সে একটু লেখো তো, ছোটখাটো জিনিস কিন্তু, হ্যাঁ। এখন পলিমার পড়বো, তো লেখো বায়ো অণু যা যা পড়লাম, এটা আশা করি সবাই বুঝতে পারছি, হ্যাঁ। সহজ একটা জিনিস, ছোট্ট একটা জিনিস, সিম্পল একটা জিনিস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখো এই সিম্পল সিম্পল জিনিস। তো চলো পুরাটা আমি আরেকবার বলি। বায়ো অণুতে কি কি পড়ছি? পেপটাইড বন্ড পড়ছি আমরা, ওই যে ঘনীভবন বিক্রিয়া। তারপর আমরা বললাম যে অক্সিজেনের যে বন্ধন হয় সেটাকে গ্লাইকোসাইডিক বন্ধন বলে, এবং আলফার বন্ধন হইলে বলা হয় স্টার্চ, আর বিটার বন্ধন বলা হয় সেলুলোজ। আর লাস্টেরটা হচ্ছে দেখো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি হয়, ওই হাইড্রোজেনটা অ্যামিনের সাথে চলে যায়, ওইটা একটা নিউট্রাল আয়ন তৈরি করে, ওইটাকে বলা হয় জুইটার আয়ন। ওইটা অম্লীয় মাধ্যমে পজিটিভ হিসেবে কাজ করে আর ক্ষারীয় মাধ্যমে নেগেটিভ হিসেবে কাজ করে। ওকে, শেষ, সিম্পল একটা কথা। তো গেল, চলো পলিমার পড়বো এখন আমরা। পলিমার, পলিমার কিন্তু বাচ্চাকালে অনেক পড়ছি, তো আজকে খালি পলিমারের সংকেত গুলো পড়বো আর হচ্ছে একটু কিছু কিছু পলিমার হাতে কলমে শিখবো। তো এইটা কিন্তু আমরা আশা করি পড়ি, তাই না? না না, এত জিনিস এক্সামে মাথায় রাখার দরকার নেই ভাইয়া, লাস্টের দিকে বলে দিব, সমস্যা নেই। হ্যাঁ, লাস্টের দিকে বলে দিব, সব বলে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে। মুরগি ডাকে কেন কি জানি, আমি বুঝতেছি না, মাথা খারাপ হয়ে গেছে মুরগির, জৈব যৌগের নাম শুনে। দেখো এটা কিভাবে আমরা পড়বো, দেখো আমরা কিন্তু 9-10 এটা পড়ছি সবাই, তাই না? এই যে জেড এর জায়গায় বিভিন্ন জিনিস থাকতে পারে, কিভাবে বিক্রিয়াগুলো হয় আমি জাস্ট একটা ডেমো দেখাই। লাইক এই যে এই ডাবল বন্ড সি, এখানে যদি এইচ থাকে, এখানে এইচ এইচ, তাহলে এটার নাম ভাই আমরা কি বলি? এটা কিন্তু 9-10 পড়ছি, তাই না? এটার নাম বলি হচ্ছে আমরা ইথিন, তাই তো? এটাকে আমরা বলি হচ্ছে ইথিন, হ্যাঁ। তো এটাকে যদি আমরা কি করি, 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1000 অ্যাটমসফিয়ার চাপ, তারপর ভ্যানাডিয়াম, এটা কি বলে, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড আর হচ্ছে প্লাটিনাম, এগুলা দেই, তখন কি হয়, তাদের পলিমারকরণ বিক্রিয়া হয়, ঠিক আছে? আচ্ছা, মুরগিও মনে হয় তোমাদের সাথে পড়তেছে, আসলে আমারও মনে হইতেছে, আমার মনে বলতেছে আর পড়াইস না ভাই, আর পড়াইস না, অনেক হয়েছে। তো দেখো এইটা হচ্ছে আমাদের কি, দেখো এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই যে পলিথিন, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের পলিথিন, সিম্পল, হ্যাঁ। আচ্ছা, সিম্পল একটা কথা। তো এইগুলা কিন্তু আমরা সবাই জানি, খুব ভালো মতো পড়ছি এগুলা 9-10-এ, অবশ্যই 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 এটা পড়েই পাস করছি।
তো দেখো এই যে এখানে কি কি হইতে পারে এই রিয়াকশন গুলা দেখো। এই রিয়াকশন গুলো দেখো সুন্দর মতো। এই যে আমরা তো জানি এটার নাম হচ্ছে টেফলন, ওই যে রান্নাঘরের হাতলে ব্যবহার করা হয়। তারপর এই যে আমরা কি জানি CH2CH, এই টোকটাকে বলা হয় হচ্ছে ভিনাইল, এই টোকটাকে বলা হয় ভিনাইল। আবার বেঞ্জিন থেকে একটা হাইড্রোজেন গেলে এটাকে বলা হয় কিন্তু ফিনাইল, তাই না? এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমরা জানি, তাই না? আচ্ছা, সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা জানি। তো এই জিনিসগুলো আর কি সিম্পল সিম্পল জিনিস। তো এগুলো আর কি একটু নিজেরা পড়ে নিও যে জেড এর মধ্যে কি কি থাকলে কি হয়। এগুলো তো আশা করি আমরা সবাই বুঝবো, তাই না? এগুলো আশা করি আমরা সবাই বুঝি, 9-10 এ পড়ে আসছি। তো এগুলো জাস্ট ওই যে এই আগের সমীকরণে জেড এর মধ্যে বসাই দিলেই কিন্তু জিনিসটা শেষ, আর কিছু করা লাগে না। তো যাই হোক, এগুলো আমরা সবাই যেহেতু জানি অলরেডি, সো এগুলো নিয়ে আর মানে এগুলো নিয়ে আর ইয়ে করার দরকার নাই। টেফলন কোথায় থাকে? টেফলন হচ্ছে রান্নাঘরে যে কড়াই ইউজ করি না, কড়াইয়ের হাতল, হ্যাঁ, এই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ রিফা ভাইয়া। আচ্ছা, বেনজাইল যা ফিনাইল তাই ভাইয়া, হ্যাঁ, একই একই, এক একজন এক এক নাম, হ্যাঁ। আচ্ছা দেখো, নাইলন 66 এটাও বাচ্চাকালে পড়ছি, বাট এটা কি কাজে লাগে সেটা হচ্ছে আমরা এখন পড়বো, হ্যাঁ। এটাও বাচ্চাকালে পড়ছি, বাট এটা কি কাজে লাগে সেটা হচ্ছে আমরা পড়বো। দেখো, আমি একটা যৌগ মানে দুইটা যৌগের নাম লিখবো, তোমরা ঠান্ডা মাথায় একটু মনোযোগ দিয়ে খালি দেখলেই হবে ভাইয়া, হ্যাঁ, এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট, আর কিচ্ছু না। তোমরা শুধুমাত্র ভাইয়া লেকচারটা একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি বাসায়ও পড়া লাগবে না, হ্যাঁ। একটু কষ্ট করে মনোযোগ দাও, হ্যাঁ, তাইলেই হবে। ভাইয়া একটু লিখতেছি, তোমরা একটু ভাইয়ের সাথে কোঅপারেটিভ থাকো, তাইলেই হবে। আচ্ছা, সবাই খেয়াল করো, এই যে এই এইচটা ওইচ এর সাথে বিক্রিয়া করছে, এই যে এটা বুঝতেই পারতেছো ঘনীভবন বিক্রিয়া, পানি তৈরি হয়েছে প্লাস, বলো তো এখানে একটা বন্ড তৈরি হয়েছে, এটা কি ধরনের বন্ড ভাইয়া বলো তো সবাই, এটা কি ধরনের বন্ড? এটা কিন্তু জানা উচিত সবার, একটু আগে পড়ছি, একটু আগে পড়ছি, পেপটাইড বন্ড। এই তো লক্ষ্মী ছেলেবেলে, কত সুন্দর, সব পারো। এটা হচ্ছে পেপটাইড বন্ড, তাই তো? এটা হচ্ছে পেপটাইড বন্ড। আচ্ছা গুড, সবাই সুন্দর মতো লিখছো পেপটাইড বন্ড। তো আচ্ছা, এই যৌগের নামটা কি? এই যৌগের নাম হচ্ছে হেক্সামিথিলিন, কারণ এখানে মিথিলিন আছে 6টা, ডাইঅ্যামিন, অ্যামিন আছে 2টা, তাহলে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। আচ্ছা, এখানে কার্বন সংখ্যা কয়টা? 6টা। আর এখানে দেখো এই যৌগের নাম কি? অ্যাডিপিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড। এখানে কার্বন সংখ্যা কয়টা ভাইয়া বলো তো? 6টা। তুমি জানো ভাইয়া এই যে এখান থেকে 6টা কার্বন আর এখান থেকে 6টা কার্বন মিলে যেহেতু এই বিক্রিয়াটা করছে না, অনুপাত 6:6, এজন্য এটাকে বলা হয় ভাইয়া নাইলন, হ্যাঁ, এর জন্য এটাকে বলা হয় ভাইয়া নাইলন 6:6, মানে একটা থেকে 6টা আর একটা থেকে 6টা, বুঝছো? নাইলন 6:6 এরকম কথা বলছে আর কি, হ্যাঁ। এই জন্য এটাকে বলা হয় নাইলন 6:6। তাহলে আবারও বলি, নাইলন 6:6 কেন বলা হয়েছে? কারণ এইখান থেকে 6টা কার্বন আর এখান থেকে 6টা কার্বন লাগছে, তাই 6:6, এজন্য এটাকে বলা হয় নাইলন 6:6। যদি একটা থেকে 7টা আর একটা থেকে 5টা নিত, তখন কি বলতাম? নাইলন 5:7 অথবা 7:5, যে কোনো একটা বললেই হইতো, হ্যাঁ। তো ব্যাপারগুলো আশা করি তুমি বুঝছো যে নাইলন 6:6 কেন বলা হয়। এখানে কি হয়েছে? এইচ আর ওইচ বিক্রিয়া করছে, পানি তৈরি করছে, মানে ঘনীভবন বিক্রিয়া হয়েছে। আর এখান থেকে 6টা কার্বন আর এখান থেকে 6টা কার্বন, তাহলে তাদের অনুপাত কত? 6:6, এজন্য এটাকে বলা হয় নাইলন 6:6। সিম্পল একটা কথা। আচ্ছা, আশা করি এটা আমরা সবাই বুঝছি। এরপর আসি, এরপর খালি সংকেতগুলো পড়বো আমরা, আর কিচ্ছু না। আসি, নাইলন 6:6 ছাড়া অন্য অনেক কিছু হয়, কিন্তু ওগুলো হচ্ছে আমরা আপাতত পড়বো না, কেন? ওগুলো সিলেবাসে নাই। আচ্ছা, তো চলো সামনের দিকে আসি। ওকে, তো দেখো এখানে আমাদের কি কি আছে? ব্যাকেলাইট, ব্যাকেলাইট, হ্যাঁ, এটার সংকেত আসে, আমি তোমাদেরকে এগুলো লাস্টে বলবো যে এই সংকেতগুলো কিভাবে মনে রাখবা, ঠিক আছে? লাস্টে বলবো সংকেত আসে, কিন্তু সংকেতের চেয়ে যেটা সবচেয়ে বেশি জরুরি, যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে কি ভাইয়া? এই যে এইগুলা, না না টেম্পারেচার প্রেসার লেখার দরকার নেই, দরকার নেই, দরকার নেই, আমি সব বলবো, সমস্যা নেই। অনুপাত দরকার, হ্যাঁ, এটা নাম হচ্ছে মিথানেল আর এটা নাম হচ্ছে ফেনল। দেখতে কিন্তু অনেক কঠিন লাগতেছে, তাই না? হ্যাঁ, অনেক কঠিন লাগতেছে। থ্যাংক ইউ নাফিসা ভাইয়া। দেখো, এটা হচ্ছে 2:1, এটা হচ্ছে 1:1, ঠিক আছে? 2:1, খালি অনুপাতগুলো মাথায় রাখতে হবে, হ্যাঁ, খুব জটিল করে অনুপাতগুলো মাথায় রাখতে হবে, আর কিচ্ছু না, বাকিটা আমি বলবো একটু পরে। এই ফেনল আর মিথানল বিক্রিয়া করে কিভাবে? দেখো, এই এই এইচটা এদের সাথে বিক্রিয়া করে CH2OH তৈরি করে, এই এইচটাও বিক্রিয়া করে CH2OH তৈরি করে, ফার্দার বাকিগুলা এগুলা আমি ঠান্ডা মাথায় একটু পরে বলবো, তোমরা টেনশন নিও না, তোমরা খালি স্লাইডগুলো দেখতে থাকো, আমি একটু পরে সবই বলবো, হ্যাঁ। ঠান্ডা মাথায় দেখো ওরা কিভাবে যুক্ত হয়। তারপরে যে OH, এইচ এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে, তারপরে এর আলাদা হয়ে যায়, হ্যাঁ। পুরোটা প্রত্যেকটা ধরে ধরে ভাইয়া পড়াবো, টেনশনে কিচ্ছু নাই, ঠান্ডা মাথায় তোমরা আগে মনোযোগ দিয়ে দেখো এখানে জিনিসগুলো আসলে হইতেছে কি। ফেনল 1:1, মিথানল 2:1 নিয়ে তৈরি হয় ব্যাকেলাইট,
এই আর সংকেতটা আসে, তারপরে বৃষ্টি। আমি যাচ্ছি, হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে রিপিট করব, তোমরা পুরোটা শুনো ভাইয়া। এই দেখো মেলামাইন, মেলামাইনের প্রধান উপাদান কি? ইউরিয়া। ইউরিয়াকে হিট করলে পাওয়া যায় কি? মেলামাইন। ওকে, এরপর আসে মেলাডুর। মেলাডুর কি? এই যে মেলামাইন নিতে হয়, মেলামাইন 1 অনুপাত আর মিথানেল 1 অনুপাত। এই যে অনুপাতগুলো মাথায় রাখতে হবে, 1 অনুপাত। ওরা মিলেমিশে কি তৈরি করে ভাইয়া? মেলাডুর তৈরি করে। শোনো, তোমাদের একটা কথা বলি, এগুলা তোমরা মাথায় ঢোকায়ও না কিন্তু, হ্যাঁ, মাথায় ঢোকায়ও না। আমি তোমাদের শর্ট টেকনিক বলে দিব, ইউ উইল লাভ ইট। মাথায় ঢোকায়ও না, খালি বলতেছি কি কি পড়া লাগবে, আমি একটু পরে সব লিখে দিব, একটু পরে সব লিখে দিব, তোমরা খালি দেখো সংকেত, হ্যাঁ, টেনশন নিও না। ওকে, তারপর আমি সব বলবো, হ্যাঁ, ঠান্ডা মাথায় দাঁড়াও। এটা গেল মেলাডুর, দেখতে এরকম। মেলাডুর হচ্ছে শক্ত মেলামাইন আর কি, মেলামাইনের রেজিন, শক্ত মেলামাইন। আচ্ছা, তারপর দেখো হেক্সামিন। হেক্সামিন মানে হচ্ছে, তোমরা হতাশ হবা না, ভয় পাবা না, ভাই একটু পরে সব বলে দিব, কোনো সমস্যা নাই। হেক্সামিথিলিন টেট্রামিন, টেট্রামিন, হ্যাঁ। এই দেখো এগুলোরও সংকেত, সবগুলোরই সংকেত আসে, দেখো সংকেত এখানেও দেখো হেক্সামিন দিয়ে কাজ করছে, এগুলোরও সংকেত আছে, ঠিক আছে, সিম্পল সিম্পল। আচ্ছা, এখন তোমাদেরকে আমি আসলে বলি এদের কাজটা কি। দেখো আমরা তাহলে কয়টা সংকেত বললাম, খেয়াল করো তো। দেখো আমরা কিন্তু নাইলন 6 ভালো মতো পড়ছিলাম, মনে আছে? এখানে দেখো এই যে এটার 6 অনুপাত আর এটা 6 অনুপাত নিয়ে তৈরি করে নাইলন 6। সিম্পল, এটা একদম সোজা, হ্যাঁ। এর পরের গুলো আমি তোমাদের বলি, ঠান্ডা মাথায় শোনো। বুয়েট পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা কিভাবে কোশ্চেন আসে জানো? বলে হচ্ছে যে ব্যাকেলাইট, মেলামাইন, মেলাডুর, হেক্সামিন, সাইক্লোনাইট, হ্যাঁ, বলে কি নিচের বিক্রিয়াগুলোর সংকেত লিখো, এরকম 5টা দিবে, 5টা দিয়ে প্রত্যেকটার জন্য 2 নাম্বার 10। এবার ভাইয়ের একটা কোশ্চেন বলো, এগুলো সংকেতগুলো দেখতেও বিচ্ছিরি, পড়তে অনেক কষ্ট, তাই না? পড়তে অনেক কষ্ট। তোমরা বলো 200-র মধ্যে 10 নাম্বার ছাড়লে কি খুব ক্ষতি হবে? বাকি 190 কি খুব ভালো মতো পারো? ওইটা দেখো, চিন্তা করো। এই 10 নাম্বার পড়ার জন্য যদি তোমার বাকি 190 ক্ষতি হয়, তাহলে কিন্তু এই 10 নাম্বার পড়ার দরকার নাই। ক্লিয়ার কথাটা? বুঝছো? একদম ক্লিয়ার কাট কথা। যাদের ওই 100 নাম্বার 190 নাম্বার শেষ হয়েছে, তারা হচ্ছে এটা পড়বা, খালি সংকেতগুলো পড়বা। আর যাদের শেষ হয় নাই, কোনো দরকার নেই। আর এগুলো মুখস্থ থাকলে কিন্তু একদম ফুললি 10-এ 10। সো এই 10-এর জন্য বাকি 190 তো তোমাদের পড়ার দরকার নেই, মানে 190 হচ্ছে বাদ দেওয়ার দরকার নেই। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তো আশা করি আমরা জিনিসটা বুঝছো, মানে এইটা চাইলে স্কিপ করতে পারো। এত কঠিন কঠিন সংকেত শুধু শুধু গিলার দরকার নাই কিন্তু, বুঝছো? গিলার দরকার নাই। যদি খুব ডেসপারেট হও যে না আমার এই 10 নাম্বারও দরকার, তাহলে পড়ো। আমি নিজের ইন্টারে কিন্তু এগুলো পড়িনি, আমি আগেই বলে দিচ্ছি, আমি নিজের ইন্টারে কিন্তু এগুলো পড়িনি। কারণ ভর্তি পরীক্ষা কিন্তু ইটস নট অ্যাবাউট যে তুমি কতটুক পারো। ভর্তি পরীক্ষা হচ্ছে তুমি কতটুক বুঝো এবং কতটুক তুমি অ্যাপ্লাই করতে পারো, সিম্পল কথা। তোমার আমি একটা কথা বলি, তোমার হাতে 5 মিনিট সময় আছে, তোমার সামনে একটা ইন্টিগ্রেশন আছে 10 নম্বরের, আর তোমার কাছে 3টা ম্যাথ আছে, অন্য কিছু ম্যাথ করতে পারবা। তুমি কিন্তু ইন্টিগ্রেশন করবে না, তুমি অন্যান্য ম্যাথ করবা। কেন? ইন্টিগ্রেশন কিন্তু কখনোই উত্তর শেষ পর্যন্ত যাওয়া যায় না, অনেক ডিফারেন্ট, অনেক ঝামেলা হয়। সো এই যে এরকম টেকনিক গুলো কাটাই, মানে ইয়ে করে খাটাইতে হবে, হ্যাঁ। একটু মাথা আলোচনা করব, তোমরা সবাই প্লিজ একটু থাইকো লাস্টে পর্যন্ত, একটু আলোচনা করব, হ্যাঁ, যে হচ্ছে জৈব যৌগ বা অর্গানিক টর্গানিক কিভাবে শেষ করবো আমরা, হ্যাঁ। লাস্ট পর্যন্ত তোমরা একটু থাকার চেষ্টা করো, আমাদের বেশিক্ষণ আর ক্লাস হবে না, আজকে জলদি শেষ করব। তোমরা ওয়ান্ডারফুল অডিয়েন্স ছিলা থ্রু আউট, হ্যাঁ। তো তোমরা একটু লাস্ট পর্যন্ত থাইকো, হ্যাঁ, দয়া করে থাইকো। আচ্ছা, তারপর দেখো, হ্যাঁ, এই কয়টা সংকেত ইম্পর্টেন্ট দেখেই ভাইয়া দিছি, হ্যাঁ, এই কয়টা সংকেত, এই 5টা সংকেত কষ্ট করে পড়লেও হবে, হ্যাঁ, একটু থাইকো তোমরা সবাই, তেলই হবে। আচ্ছা, এবার আমরা যেটা পড়বো আইআর স্পেকট্রোস্কোপি। আইআর স্পেকট্রোস্কোপি দিয়ে আসলে কি করি জানো? আমরা কার্যকরীমূলক শনাক্ত করি, কার্যকরী মূলক শনাক্ত করি, শনাক্ত করি। আচ্ছা, এখান দিয়ে হচ্ছে আমরা কার্যকরীমূলক শনাক্ত করি। তো চলো একটু সামনের দিকে যাই। দেখো আইআর স্পেকট্রোস্কোপি, এটা পড়তে হলে আমাদের কয়টা জিনিস পড়তে হবে ভাইয়া। দেখো আমরা ইকুয়াল টু, আমরা তো জানি এটা হচ্ছে শক্তি বা বন্ধন শক্তি, শক্তি বা বন্ধন শক্তি। ইকুয়াল টু আমরা কি জানি? এইচ নিউ, তাই না? নিউ মানে কি ভাইয়া? নিউ নিউ মানে হচ্ছে এফ। এফ মানে কি ভাইয়া বলো তো? হ্যাঁ, এফ মানে হচ্ছে কম্পাঙ্ক, এফ মানে হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে, ঠান্ডা মাথায় ছিল। এফ মানে হচ্ছে কম্পাঙ্ক। তো এটার মানে কি ভাইয়া বলো তো? না না, এই ওয়েভলেন্থ মুখস্থ করা লাগবে না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই, সি বাই ল্যামডা। ওকে, আচ্ছা, আরেকটা টপিক কিন্তু তোমরা পড়ছো নিউ বার। নিউ বার কি পড়ছো ভাইয়া বলো তো? তরঙ্গ সংখ্যা, ওই যে বর্ণালীতে পড়ছিলা, মনে পড়ে? বর্ণালীতে পড়ছিলা। তো এটা হচ্ছে 1/λ, 1/λ। তো দেখো এটাকে সুন্দর মতো কি লেখা যায়? এইচ এফ। এটাকে আবার লেখা যায় কি? এইচ সি বাই ল্যামডা। আর এটা কি লেখা যায় দেখো তো? এইচ সি ইন্টু 1/λ ইকুয়াল টু এইচ সি ইন্টু নিউ বার। এমনি কিন্তু সুন্দর করে লেখা যায়,
দেখছো সুন্দর করে লেখা যায়। সো আমরা যদি সম্পর্ক বের করি, দেখো তো ভাইয়া, ই ইজ প্রপোর্শনাল টু নিউ, ইজ প্রপোর্শনাল টু এফ, ইজ প্রপোর্শনাল টু নিউ বার, আর ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। খেয়াল করছো? এই যে এই সম্পর্কগুলা থেকে কিন্তু আমরা এগুলো লিখতে পারি, এই সম্পর্কগুলা। আচ্ছা, তাহলে আমরা আসলে আইআরটা কেন ব্যবহার করি? কারণ আমরা আইআরটা ব্যবহার করি এই কারণে, আমরা আইআর দিয়ে কি করি, সুন্দর মতো কার্যকরীমূলক শনাক্ত করি, তাই তো? কার্যকরী মূলক শনাক্ত করি আমরা, আইআর দিয়ে হচ্ছে কার্যকরীমূলক শনাক্ত করি। আর আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করো, তোমরা তো জানো বন্ধন শক্তি যদি বাড়ে, বন্ধন শক্তি বাড়লে কি হয় ভাইয়া বলো তো, ল্যামডা কম লাগে। আর ল্যামডা কম লাগলে, আর দেখো বন্ধন শক্তি বাড়া মানে কি বলতো, কম্পন বৃদ্ধি পাবে না অনুসময়ের মধ্যে, কম্পন। এই কম্পন গুলা কোত্থেকে আসে, আসো এটা একটু দেখি। এই দেখো, দেখো কাপাকাপি করতেছি স্ক্রিনে, দেখো তো স্ক্রিনে কিন্তু কাপাকাপি করতেছে, খেয়াল করছো? একটা হচ্ছে বেন্ডিং মানে বাঁকা হচ্ছে, আর একটা স্ট্রেচিং মানে আপ ডাউন করতেছে। এই জিনিসগুলো অনেকটা কার মতো করতেছে বলতো, স্প্রিং এর মতো করতেছে, তাই না? স্প্রিং এর মতো করছে। তো স্প্রিং এর মতো যেহেতু করছে বলতো ভাইয়া, তাহলে আসলে এখানে যে সূত্রটা ব্যবহার হবে এটা আসলে কার সূত্র হবে বলতো? হুকের সূত্র না? হুকের সূত্র আমরা ব্যবহার করব। তো মেইন কাহিনী কি বলতো, শক্তি ওই যে আইআর শোষণ করে। আইআর কি করে, আইআর যখন আমরা দেই সে কি করে, শক্তি শোষণ করে, শক্তি শোষণ করে। আর শক্তি শোষণ করলে কি হয় বলতো, কম্পন বৃদ্ধি পায়, কম্পন বৃদ্ধি পায়। আমরা এই কম্পন গুলা দিয়ে কি বের করি জানো, নিউ বার। নিউ বার বের করি মানে কি, তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যার সাথে কার সম্পর্ক বের করি জানো, কে এর সম্পর্ক বের করি। বলো তো ভাইয়া কে কি, স্প্রিং ধ্রুবক না? মনে পড়ে? স্প্রিং ধ্রুবক। তো এই তো এই বন্ধনের ভিতরে যে স্প্রিং ধ্রুবক আর তরঙ্গ সংখ্যার যে একটা সম্পর্ক, এই সম্পর্ক পড়ানোর জন্য একটা নতুন সূত্র আসছে, যে সূত্রের প্রতিপাদনটা অনেক বড়, ওই যে টি ইকুয়াল টু 2π√L/g, ওইটা দিয়ে প্রমাণ করা যায়। বাট ওই প্রমাণ যেহেতু আমাদের অ্যাডমিশনে লাগে না, সো আমরা ডিরেক্ট সূত্রের মধ্যে আসি। দেখো ডিরেক্ট সূত্রের মধ্যে আসি, এই যে সূত্রটা হচ্ছে এইটা, সূত্রটা হচ্ছে এইটা। এই সূত্রটা ভালো মতো আমরা দেখবো, এখানে কাকে কি বলে চলো এগুলো একটু ব্যাখ্যা করি। আগের একটা জিনিস বলে নেই, এটাকে বলা হয় কিন্তু নিউ বার, নিউ বার। আর এটাকে বলা হয় কিন্তু মিউ, মিউ। আর যেহেতু তোমরা ফিজিক্স ক্লাস করছো তোমরা কিন্তু জানো এই মিউটা কি আসলে হ্রাসকৃত ভর, তাই না? হ্রাসকৃত ভর, ওই যে তরঙ্গ চ্যাপ্টারে করছিলা, তরঙ্গ, তরঙ্গ চ্যাপ্টারে করছিলাম। তো যাই হোক, এগুলোর সাথে পরিচয় করাই দিই, এগুলো সব কিন্তু সিজিএস এককে দেওয়া আছে। দেখো 3 × 10⁻10 9/সেন্টিমিটার, এগুলা কি? তো এগুলা কেমনে কি বসাবা সেগুলো আমি তোমাদের বুঝাই। সাপোজ আমরা যদি কার্বন কার্বন ডাবল বন্ড নিই, কার্বন কার্বন ডাবল না, কার্বন অক্সিজেন ডাবল বন্ড নিলাম মনে করো, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে, সো একটু খেয়াল করে দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড যে আছে, হ্যাঁ ডাবল বন্ড আছে, এখানে একটু খেয়াল করো, এটা মনে করো আমার M2, এটা মনে করো আমার M1, হ্যাঁ। তো এটার নাম কি, এটার মান হচ্ছে আমাদের 12, আর এটার মান কত আমাদের, এটার মান কিন্তু আমাদের 16। আর দেখো এখানে কি n মানে বন্ধন সংখ্যা, বন্ধন সংখ্যা কত 2, সুতরাং আমার কে কত হবে ভাইয়া বলো তো, 2 × 5 × 10⁵ মানে হচ্ছে 10 × 10⁵। মানে কিভাবে হিসাব করবো বুঝতে পারছো জিনিসগুলা, এইভাবে। তো চলো একটা প্র্যাকটিস করি। মনে করো কার্বন আর হাইড্রোজেনের একটা সিঙ্গেল বন্ড, তাহলে বলো M1 এর মান হচ্ছে 12, M2 এর মান হচ্ছে আমার 1, আর n এর মান হচ্ছে আমার কত 1। সুতরাং কে এর মান কত, 1 × 5 × 10⁵ ইকুয়াল টু 5 × 10⁵। আশা করি আমরা রিলেট করতে পারতেছি, হ্যাঁ কিভাবে কি জিনিসগুলো করছি। তো এগুলো রিলেট করার জন্য সবচেয়ে সহজ উপায় কি জানো, একটা ম্যাথ দেখা, একটা ম্যাথ দেখা, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা। তো চলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। এই যে দেখো ম্যাথমেটিক্যাল প্রবলেম, খেয়াল করো, এটা আমার M1, এটা আমার M2, এটা কত 12, এটাও কত 12, এখানে n এর মান কত 2। সুতরাং কে কত হবে, 2 × 5 × 10⁵, মানে 10 × 10⁻10। এগুলো অনেক কম আসে, তারপরে দেখায় দেওয়া যেহেতু একবার হইলো আসছিল, হ্যাঁ। আচ্ছা তো দেখো এই যে মানগুলো বসায় দাও, মানগুলো বসাই দিলে একটা কি পাইলা দেখো, নিউ বার পাইলা। মানগুলো বসাইলে কি পাইলে, একটা নিউ বার। ঠিক তেমনি সেম এই কাহিনীও দেখো সেম, এখানে n এর মান 1, M2 এর মান হচ্ছে 1, M1 এর মান হচ্ছে 12, তাহলে কে এর মান কত বলো, 1 × 5 × 10⁵ ইকুয়াল টু 5 × 10⁵। এই দেখো লেখা আছে, সব মানগুলো বসাই দিলে দেখো একটা সুন্দর মতো কি আসে, মান আসে। এবার তোমাদের ভাইয়া মনে আছে আমরা যে ইয়া পড়ছিলাম, ওই যে বর্ণালী চ্যাপ্টারটা পড়ছিলাম, তখন ল্যামডার বিভিন্ন মান আসতো, হ্যাঁ ল্যামডার বিভিন্ন মান আসতো। ল্যামডার বিভিন্ন মান আসার পরে আমরা তুলনা করতাম, মনে আছে, রিলেট করতাম।
ঠিক তেমনি এরকম একটা চার্ট হচ্ছে এই যে এটা 4.2 ধ্রুবক, রাবিয়া 4.2 ধ্রুবক, এই যে 4.2টা ধ্রুবক ধ্রুবক। এই দেখো এরকম একটা চার্ট আছে, এই চার্টের সাথে মিলিয়ে মিলিয়ে আমরা হিসাব করি যে আসলে আমরা কোন কার্যকরীমূলক শনাক্ত করতেছি। হ্যাঁ, এটাকে ভাইয়া লিখে দিই যে জাস্ট লাইক কি, জাস্ট লাইক কিসের মতো এটা বলো তো ভাইয়া? জাস্ট লাইক বর্ণালীর মতো, বর্ণালীর মতো। ওকে, জাস্ট লাইক কিসের মতো ভাইয়া? জাস্ট লাইক সুন্দর মতো বর্ণালীর মতো, এই জিনিসটা। ওকে, এটা হচ্ছে বর্ণালীর মতো। তো এখন একটা কথা বলি ভাই, এটা মুখস্থ করা লাগবে? ওই যে আমরা যেমন লাল নীল হলুদ মুখস্থ করছিলাম, নো, মুখস্থ করা লাগবে না, কখনো মুখস্থ করা লাগবে না। এই প্রশ্ন যদি আসে তাহলে এটা পরীক্ষায় দিয়েই দিবে যে তোমরা চার্ট দেখে বলো এটা কোনটা, এটা কখনো মুখস্থ করা লাগবে না। এগুলো আসলে প্র্যাকটিক্যালে ব্যবহার করা হয়, বুঝছো ভাইয়া? তোমাদেরকে জাস্ট পরিচিতি করানোর জন্য এগুলো দেওয়া হয়েছে, আর কিছু না। এগুলো আসলেও এমসিকিউতে আসবে যে নিউ বারের মান কত, বলবে না কে নিউ বারের মান কত। মনে করো পরীক্ষা দেওয়া থাকবে যে কার্বন আর হাইড্রোজেন বন্ডের তরঙ্গ সংখ্যা কত, এরকম একটা কথা লেখা থাকবে। হ্যাঁ, কার্বন আর হাইড্রোজেন বন্ডের তরঙ্গ সংখ্যা কত, তো এই সূত্র দিয়ে আমরা বের করে ফেলতে পারবো না সবাই? একটু বলো তো চ্যাট বক্সে সবাই কষ্ট করে, সূত্র দিয়ে মানগুলো বের করতে পারবো না সুন্দর করে? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু মুখস্থ করা লাগবে না। ওকে, কারোই কিন্তু আমাদের মুখস্থ করা লাগবে না, ইনশাল্লাহ আমরা আশা করি সবাই কিন্তু সুন্দর মতো পারবো। তাহলে কেটা কি? কেটা কিন্তু স্প্রিং ধ্রুবক। কেটা স্প্রিং ধ্রুবক কিভাবে বের করে, এই যে ভাইয়া কিন্তু এই যে আগের স্লাইডেই দেখাই দিছি। হ্যাঁ, আচ্ছা, ক্যালকুলেটর না থাকলে তো অবশ্যই পসিবল না, উইদাউট এনি ডাউট পসিবল না। হুম, আচ্ছা এই আর কি। আচ্ছা, না না, এর আগে তো পড়ো নাই, খালি সূত্র ইউজ করবা ভাইয়া, বুঝছো? সূত্র ইউজ করবা, নাথিং এলস। হ্যাঁ, খালি সূত্র ইউজ করবা। আচ্ছা, তো আশা করি এই জিনিসপত্রগুলো আমরা বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এবার হ্যাঁ, কে ফিক্সড, কে ফিক্সড ওই যে এন দিয়ে গুণ হয় আর কি, খালি আর কিছু না। এবার তোমরা বলো তো কার্বনে ট্রিপল বন্ড থাকলে কে এর মান কত হইতো? 5, 10 নাকি 15? বলো কুইক। ট্রিপল বন্ড হইলে কে এর মান কত হইতো বলো তো? 15। এই তো লক্ষ্মী ছেলেবেলে সবাই, কত সুন্দর, কত সুন্দর পেরে গেছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে যেহেতু ট্রিপল বন্ড হইলে এন এর মান 3, তাহলে 3 5 15, হ্যাঁ 15, ভেরি গুড। আচ্ছা, তো সবাই যেহেতু পারছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, ওকে। সো চলো আমরা একটা কাজ করি, সুন্দর মতো যাই। ওকে, তো হচ্ছে এখন আমরা হ্যাঁ সিজিএস ইউনিটে পড়তেছি আর কি জিনিসগুলা। ওকে, সো হচ্ছে তোমাদেরকে কিছু পরামর্শ দিব এখন আর কি, কিছু কথাবার্তা বলবো। দেখছো আমাদের ক্লাস শেষ, সকালের ক্লাস এটা নিতে আমার ঠিক 2 ঘন্টা লাগছে, আর এখন লাগছে হচ্ছে 1 ঘন্টা 40-42 মিনিট। তোমাদেরকে আগে বলি মন থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা কষ্ট করে সুন্দর করে এই ক্লাসটা করছো, এবং গত বছর এই লেকচারটাই আমার নিতে 2.5 ঘন্টা লাগছিল। সো দেখো, আমরা 4টা টপিক পড়ছি, আমরা অ্যামিন পড়ছি, আমরা বায়ো অণু পড়ছি, আমরা পলিমার পড়ছি, আমরা আইআর পড়ছি। সুন্দর মতো ঠান্ডা মাথায় আমরা জিনিসগুলো পড়ছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক কষ্ট করে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য, অনেক ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো তোমাদের একটা পোল আছে, প্লাস হচ্ছে আমি তোমাদেরকে কিছু কথা বলে নিই যে আমরা আসলে কি কি পড়বো এখান থেকে, বা কি কি পড়লে ভালো হয়। হ্যাঁ ভাইয়া লিখে দিই, দেখো নরমালি নরমালি ভাইয়া অ্যালকোহল আর ফেনল এটা হচ্ছে 3 স্টার। হ্যাঁ, অ্যালকোহল আর ফেনল এটা হচ্ছে 3 স্টার, এগুলা খুব ভালো মতো পড়বা। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড আর অ্যামিন, এই 4টা হচ্ছে 2 স্টার, এগুলো মোটামুটি একটু দেখলেই হয়। আর অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, মানে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো না মানে একটু মানে হালকা গুরুত্ব দিয়ে পড়বা। হ্যাঁ, আর সংকেত মুখস্থ করতে প্যারা লাগলে কোনো মুখস্থ করবা না। আর হ্যাঁ, তোমাদের যেটা সবার মজার কথা, প্রভাবক যদি মনে না থাকে কোনো সমস্যা নাই, প্রভাবক দিও না। আর উল্টাপাল্টা একটা প্রভাবক লেখা দিলে হবে, স্যার বুঝবে তুমি চেষ্টা করছো। হ্যাঁ, শেষ। খালি ওই যে কয়েকটা মেইন প্রভাবক যেগুলো আছে না, যে ফিডেল ক্রাফটে যেমন শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড এগুলো ব্যবহার করা হয়, এগুলো একটু লেখো। হ্যাঁ, আর হচ্ছে এই যে পলিমার, হ্যাঁ পলিমার, বায়ো অণু, এগুলা থেকে সর্বোচ্চ 10 বা 20 নম্বরের কোশ্চেন আসে। সো তোমার যদি এগুলো প্যারা লাগে টোটালি ইউজলেস, বাদ দিয়ে দিবা, টোটালি বাদ দিয়ে দিবা। তোমরা কোনগুলা পড়বা? যেগুলা তোমাদের ইজি লাগে পড়তে, যেগুলা তোমাদের সহজ লাগে, যেগুলা পড়তে ইচ্ছা হয়। ঠিক আছে, কঠিন কিছু জোর করে এখন পড়ার সময় নেই। ঠিক আছে ভাইয়া, তো আশা করি তোমাদের উপকার হয়েছে ক্লাসটা করে, এবং তোমরা সমানও লাগবে ভাইয়া। হ্যাঁ, সমান একটু পয়রা রাখো, বেশি প্যারা লাগলে দরকার নেই, বললাম তো। মানে সবসময় বড় মার্কের দিকে ফোকাস করবা, বড় মার্ক মানে আমার বেশি মার্ক কোথায় আসে, কোশ্চেন ব্যাংকটা একটু অ্যানালাইসিস করবা নিজে নিজে। হ্যাঁ, এরকম যেমন আমি সমানু পড়ছি, অ্যালকোহল, ফেনল, অ্যালডিহাইড, কিটোন, এগুলোর একটা একটা করে প্রস্তুতি পড়ছি, বুঝছো, এরকম ভাবে পড়ছি। কিন্তু এই যে পলিমার টলিমার বায়ো অণু এগুলোর সংকেতগুলো মুখস্থ পারতাম না, ওগুলো স্কিপ করছি। সো আমার কিন্তু বেশি ক্ষতি হয়নি, বুঝছো ভাইয়া, এই আর কি। সো তোমরা চেষ্টা করো ভালো মতো পড়ার, কোনো সমস্যা হলে তো নেক্সট ক্লাসগুলোতে আমরা আসি।
তো আজকে আমাদের অর্গানিকের লাস্ট ক্লাস, আমাদের তো আরো 2টা ক্লাস আছে ইনশাল্লাহ। সো অর্গানিকের আজকে লাস্ট ক্লাস, আশা করি তোমরা অর্গানিকের নোটগুলো ভালো মতো পড়বা, ভালো মতো জিনিসগুলো শুনবা, দেখবা। হ্যাঁ, ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সটও দেখা হবে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, না বললেই না, তোমাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এত কষ্ট করে এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করছো, এবং মানে যেটা 2 ঘন্টার বেশি ক্লাস, সেটা আমরা 1.5 ঘন্টার মধ্যেই শেষ করে দিছি। সো থ্যাংক ইউ সো মাচ, এবং 4টা বিশাল বিশাল টপিক কভার হয়ে গেছে। সো অনেক 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 ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো ভাইয়া বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। ও আরেকটা কথা, তোমাদের যে বই, তোমরা কোন বই পড়বা? ভাইয়া ইন্টারে যেই বই পড়ছো সেই বই পড়লেই মোর দেন এনাফ, এক্সট্রা আর কোনো বই কিচ্ছু পড়া লাগবে না। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি রোজন ভাই ধন্যবাদ। তাহলে পিডিএফটা আপলোড করে দিন। জি ভাইয়া, এই ক্লাস শেষ হওয়ার 1 মিনিটের মধ্যে আপলোড করে দিব, সমস্যা নেই। শাওন ভাই কিছু বলবেন? না না ভাই, ওদের তো আজকে পুরো কেমিস্ট্রির তো লাস্ট ক্লাস না, ওদের সামনে দেখা হবে ইনশাল্লাহ, তখন হচ্ছে জি ভাই। কথাবার্তা বলবো না। সবাই ভালো আচ্ছা থেকো, ভাই। দেখা হবে ইনশাল্লাহ। জি ভাই, ঠিক আছে ভাইয়ারা, সবাই ভালো থাকো। আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।